স্টুডেন্টস, তাহলে আমরা এর আগের ভিডিওতে যারা তোমরা আমার আগের ভিডিও দেখেছো আর কি, সেখানে আমরা ভেক্টরের বেসিক্সটা সম্বন্ধে জেনেছি। ভেক্টর কি, ভেক্টরটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা কোথায় দেখতে পাই এবং ভেক্টরটা সম্বন্ধে কোন কোন জিনিসগুলো আমাদের লাগে। ঠিক আছে, এরপরে আমরা এর পরের পার্টটা এগোবো এবং যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই এর আগের ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ভেক্টরটা কোথা থেকে এসছে এবং তোমাদের কনসেপশনটা পুরো একদম গোড়া থেকে ক্লিয়ার হবে। আগের চ্যাপ্টারে আমরা মূলত ভেক্টরের নোটেশন কি, এইটাকে ভেক্টরের নোটেশন বলে, মাথায় অ্যারো দিলে। ম্যাগনিটিউড পার্টটা মানে কি, এরকম একটা মডিউলার সাইন দিলে ওটা হয়ে যায় ম্যাগনিটিউড পার্ট। এবং ডিরেকশন পার্টটা মানে কি, মাথায় একটা এরকম ক্যাপ দিলে হয়ে যায় ডিরেকশন পার্ট। এই তিনটে জিনিস সম্বন্ধে আমরা বিশদভাবে আলোচনা করেছি। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে আমরা যাচ্ছি না, আজকে আমরা এর পরের জিনিসগুলো নিয়ে জানবো। এর পরের জিনিসগুলোর ব্যাপারে যেটা মেন জিনিস সেটা আমাদের এখানে বলাই আছে, আমি লিখে রেখেছি টাইপস অফ ভেক্টরস। তো টাইপস অফ ভেক্টরসটা আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, ভেক্টর পড়ার ক্ষেত্রে আরেকটা জিনিস আমি তোমাদের বলে রাখি। অনেক সময় হতে পারে কি বলতো, যে ধরো পড়ছো এবং পড়তে পড়তে মানে মানে কিছুই ঠিকঠাক সাউন্ড করছে না, মানে পড়ছো বুঝছো কিন্তু মাঝখানে গিয়ে না অনেক অনেক সময় হয়, এটা আমি আমার নিজের ব্যক্তিগত জীবনেও দেখেছি এবং বেশ কিছু আমার স্টুডেন্টস এর লাইফেও দেখেছি, যে পড়ছে বুঝছে করছে হচ্ছে হচ্ছে না, বাট মাঝখানে গিয়ে কিছু সাউন্ড ঠিকঠাক করছে না, মানে মনে হচ্ছে যে সবকিছু একটু কনফিউজিং ভাবতে গেলে। এটা হবে, এটা প্রাথমিকভাবে কিছু হবে এবং এটা বেশ কিছুটা সময় তোমাদের ক্লাস 11 এর শুরুর দিকে বেশ কিছুটা সময় এটা স্টে করবে, মোটামুটি বেশ 4-5-6 মাস গেল। তারপর তোমরা যখন চ্যাপ্টারটাকে আরো 1-2 বার দেখবে তখন তোমাদের একটা ধারণা বা তোমাদের মনের কনফিউশন গুলো কিন্তু দূর হতে পারে। এটা সকলের হবে, তাই জন্য কারোর যদি এটা হয় তার মানে কিন্তু এটা ভেবো না যে তুমি জিনিসটা বোঝোনি, তুমি জিনিসটাকে জাস্ট মন দিয়ে করার চেষ্টা করো, দেখবে এমনি জিনিসটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, আমরা শুরু করি টাইপস অফ ভেক্টরস। টাইপস অফ ভেক্টরের মধ্যে আমাদের প্রথম টাইপ সম্বন্ধে জানবো, সেটা হলো ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর বা আমরা যাকে বলি সমান ভেক্টর। সমান ভেক্টর। ইকুয়াল ভেক্টর কখন বলবো, যে সমস্ত ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশন সেম, ম্যাগনিটিউড আর ডিরেকশন যে সমস্ত ভেক্টরের সেম তারাই হলো ইকুয়াল ভেক্টর। মানে ফর সাপোজ ধরো এ ভেক্টর আর বি ভেক্টর। এ ভেক্টরটা ধরো আমি বলেছি এরকম, এটা হলো এ ভেক্টর, এটা এ ভেক্টর বোঝাচ্ছে, তাহলে বি ভেক্টরকেও এরকমই হতে হবে এক্স্যাক্ট। দেখো দুজনের সাইজটাও সেম, তার মানে আমরা বলতে পারছি ম্যাগনিটিউডটা সেম। আবার দেখো দুজন একই দিকে ডিরেক্ট করছে, কারণ তারা প্যারালাল আছে না, একই দিকের, একই ডিরেকশনটা একই দিকে যাচ্ছে, তাই জন্য আমরা এই ক্ষেত্রে বলতে পারি এ ভেক্টর আর বি ভেক্টরটা হলো ইকুয়াল ভেক্টরস। ব্যাপারটা বোঝা গেল? তাহলে ম্যাগনিটিউড ডিরেকশন দুটোকেই সেম হতে হবে। যেমন আরো একটা এক্সাম্পল দেখি, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা ইকুয়াল ভেক্টরস। ঠিক আছে, এরা দুজনে ইকুয়াল ভেক্টরস। তো ইকুয়াল ভেক্টরস ক্লিয়ার হলো। এরপর আমরা দেখব প্যারালাল ভেক্টরস। প্যারালাল ভেক্টরস, প্যারালাল ভেক্টরস আলাদা করে কিছু বলার নেই। ডিফারেন্স কোথায় ইকুয়াল ভেক্টর আর প্যারালাল ভেক্টরের মধ্যে? ইকুয়াল ভেক্টরে ম্যাগনিটিউডটাকেও সেম হতে হবে, ডিরেকশনটাকেও সেম হতে হবে, কারণ ভেক্টর এই দুটো জিনিস দিয়ে তৈরি মেইনলি। প্যারালাল ভেক্টরের ক্ষেত্রে ম্যাগনিটিউড সেম নাও হতে পারে, ডিরেকশন সেম হতে হবে। ডিরেকশন মাস্ট বি সেম, তো ডিরেকশনটা মেইনলি সেম হতে হবে, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন সেম, এখানে দুটোই সেম হতে হবে। ঠিক আছে, যেমন ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এর ম্যাগনিটিউড কিন্তু এর থেকে অনেকটা ছোট, বাট স্টিল যেহেতু একই ডিরেকশনে পয়েন্ট করছে তাই জন্য প্যারালাল ভেক্টর। আর এরাও কিন্তু প্যারালাল ভেক্টর বেসিক্যালি, এরা ইকুয়াল আবার কেন, কারণ ম্যাগনিটিউডটাও সেম। ঠিক আছে, তাহলে ইকুয়াল ভেক্টর জানলাম, প্যারালাল ভেক্টর জানলাম। এবার আমরা জানবো হলো অ্যান্টি প্যারালাল ভেক্টর। অ্যান্টি প্যারালাল, নাম থেকেই বুঝতে পারছো, অ্যান্টি প্যারালাল ভেক্টরস, যার ডিরেকশনটা অপোজিট। মানে ধরো একটা ভেক্টর এই আর একটা ভেক্টর এই, মানে ম্যাগনিটিউড যাই হোক সেটা আমার পয়েন্ট অফ কনসিডারেশন নয়, কিন্তু একজন এদিকে গেলে আরেকজন একদম অপোজিট দিকে যাবে। ঠিক আছে, এবং ম্যাগনিটিউডের ভ্যালুটা ম্যাটার করছে না, এটা হলো অ্যান্টি প্যারালাল ভেক্টরস। এরপরে যে জিনিসটা সম্বন্ধে আমরা দেখব, এগুলো খুবই মানে সামান্য জিনিস, এগুলো খুব একটা চিন্তার বিষয় নয় তোমাদের কাছে, এটা তোমরা দেখে নাও, লিখে নিলে লিখে নিতে পারো। ঠিক আছে, এরপরে আমরা যে পার্টটায় যাব সেটা হলো ইকুয়াল দেখলাম, প্যারালাল দেখলাম, অ্যান্টি প্যারালাল দেখলাম। এবার আমরা দেখবো হলো অপোজিট ভেক্টরস। এবার আমরা দেখবো হলো অপোজিট ভেক্টরস। অপোজিট
অপোজিট ভেক্টরস। কারোর কি এগুলো পড়তে পড়তে মনে হচ্ছে তোমাদের যে সায়েন্সটা মনে হচ্ছে ক্যারেক্টারের পুরোই অপোজিট, বেকার সায়েন্সটা নিয়ে ফেললাম? মনে হতে পারে, কিন্তু চান্সেস আছে, সবার হয়, যারা সায়েন্স ভালো লাগে তাদেরও হয়, তারাও অনেক সময় মনে করে যে আমরা বেকার সায়েন্স নিয়ে ফেললাম, বাট ওরকম নয়, করতে থাকো, করতে করতে মোটামুটি আশা করি বুঝে যাবে। অপোজিট ভেক্টরস ক্ষেত্রে ব্যাপারটা হলো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, অ্যান্টি প্যারালাল ছিল কি, যে ডিরেকশনটা অপোজিট হচ্ছিল। অপোজিট ভেক্টরের ক্ষেত্রে আমরা মনে করি যে যাদের ভ্যালু গুলো সেম হবে, ডিরেকশনটা মানে ম্যাগনিটিউড সেম হবে, ডিরেকশনটা অপোজিট হবে, ডিরেকশন অপোজিট হবে, তাদেরকে আমরা মনে করি মেইনলি অপোজিট ভেক্টরস। ঠিক আছে, যেমন এটাকে যদি আমি বলি এ ভেক্টর, এটাকে বলি বি ভেক্টর, তার মানে লিখতে পারি এটাকে কি এ ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস বি ভেক্টর, কারণ এটা একদম এর অপোজিট। বুঝতে পেরেছো? তো অপোজিট ভেক্টরের ক্ষেত্রে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস বি ভেক্টর, এবং এই দুটোর ম্যাগনিটিউড কিন্তু সেম, মানে এ ভেক্টরের ম্যাগনিটিউড আর বি ভেক্টরের ম্যাগনিটিউড সেম। এই গেল অপোজিট ভেক্টর। এবার আসে কোলিনিয়ার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর। আচ্ছা, আমি কি বানানটা ভুল লিখছি কোলিনিয়ারের? সিও এল এল আই হয় না এল আই হয়, কি মনে হয় তোমাদের? এল এল আই না এল আই? যদি এল এল আই হয় তাহলে তোমরা ঠিক করে নিও, আর যদি এল আই হয় তাহলে এটাই। জিনিসটা বোঝো, আমরা এখানে ইংলিশ ক্লাস করছি না, দু একটা বানান ভুল হতেই পারে। ঠিক আছে, তো কোলিনিয়ার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর মানে যে সমস্ত ভেক্টর গুলো একই লাইনের উপর আছে, এই সেম লাইনের উপর লাই করছে। মানে ধরো আমি যদি এখান থেকে শুরু করি এ বি সি এরকম নাম দিই, তাহলে আমি বলতে পারি এসি ভেক্টর, মানে এ থেকে সি পুরোটাকে যদি একটা ভেক্টর ধরি, এন্ড বিসি ভেক্টর, এরা হলো কোলিনিয়ার ভেক্টর, এই পুরোটার এইটা। বা এরকমও বলতে পারি এসি ভেক্টর আর এবি ভেক্টর হলো কোলিনিয়ার ভেক্টর, বা বলতে পারি এবি ভেক্টর আর বিসি ভেক্টর ও কোলিনিয়ার ভেক্টর, বা আমরা তিনটেকেই একসাথে লিখতে পারি এসি এবি বিসি, তিনজনেই কোলিনিয়ার ভেক্টর। ঠিক আছে, আর এটা আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এটা বুঝতে পারছো আশা করি, এবি ভেক্টর আর বিসি ভেক্টর এদের দুজনকে অ্যাড করলেই পুরো এসি ভেক্টরটা চলে আসছে। খেয়াল করে দেখো তাই কিনা? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে এই যে আমি কোলিনিয়ার ভেক্টর লিখেছি, তোমাদের কেউ কেউ মনে হয় ধরে নিয়েছে আমি ভুল লিখেছি, এখানে দুটো এল হবে, কোলিনিয়ার ভেক্টর। ঠিক আছে, এরকম ছোটখাটো মিস্টেক হতেই পারে, একটু ক্ষমা করে দিতে হবে আমাকেও। যাই হোক, তো আমরা অপোজিট ভেক্টর কোলিনিয়ার ভেক্টর দেখলাম। এরপরে আমরা দেখবো কোপ্ল্যানার ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টর। এই কনসেপ্ট গুলো খুবই সোজা আসলে, এগুলো জাস্ট জেনে নেওয়া যে ব্যাপারটার মধ্যে কি কি থাকে, বিভিন্ন বইতে লেখা থাকে। 6 কোপ্ল্যানার ভেক্টর। কোপ্ল্যানার ভেক্টর মানে সেই ভেক্টর গুলো যারা একই প্লেনে লাই করে। ঠিক আছে, প্লেন মানে কি? প্লেন মানে ধরো এই বোর্ড, এই বোর্ডটা একটা প্লেন, ঠিক আছে। তারপর ধরো এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই মেঝেটা আর একটা প্লেন, ঠিক আছে। তারপর এইদিকে একটা দেয়াল আছে, ওই দেয়ালটা আর একটা প্লেন। তো এই বিভিন্ন রকম প্লেন, তো আমরা প্লেনটা কি করে আমরা ছবিতে বুঝবো? আমরা এক্স ওয়াই জেড অ্যাক্সিস দিয়ে বুঝতে পারবো। আমরা এগুলো শিখেছি, এক্স ওয়াই জেড, আমরা তিনটা অ্যাক্সিস দেখতে পাচ্ছি। ধরো কোনো ভেক্টর এখানে আছে এবং কোনো ভেক্টর এখানে আছে, তাহলে এরা বেসিক্যালি কিন্তু ওয়াই জেড প্লেনটাই আছে। দেখো তুমি যদি দেয়ালের ওই ঘরের কোন আবারও বলছো, ওটা মনে করো, এবং এই দেয়ালটা মনে করো, এইখানে একটা মানে ওই এই দেয়ালটার উপরেই যেন দুটো ভেক্টর আছে, এটার নাম দিয়ে ধরো এ আর বি, তাহলে এখানে এ আর বি হলো কোলিনিয়ার ভেক্টরস। ঠিক আছে, আবার ধরো এখানে দুটো ভেক্টর আছে, এইদিকে আছে ডি আর এইদিকে আছে ই, এরা কিন্তু এক্স ওয়াই প্লেন আছে, মানে মেঝেটা এটা যেন মেঝে আমাদের ঘরের, তো ডি আর ইটা কিন্তু এখানে আবার কোলিনিয়ার ভেক্টর। ঠিক আছে, মানে একই প্লেনে লাই করে, লাই ইন দা সেম প্লেন, লাই ইন সেম প্লেন, এই হলো কোপ্ল্যানার ভেক্টর। ঠিক আছে, ক্লিয়ার? এরপর আমরা দেখবো হলো, আমরা এরপর দেখবো হলো হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমাদের এরপরে যে ভেক্টরটা দেখবো সেটা হলো জিরো ভেক্টর। আচ্ছা, জিরো আবার ভেক্টর কথাটা কেমন তালমিল নেই জানো?
ভেক্টর মানেই থাকে হলো একটা ম্যাগনিটিউড একটা ডিরেকশন আমরা জানি। তো জিরো ভেক্টরের যে ম্যাগনিটিউড পার্টটা থাকে না, এর ম্যাগনিটিউড পার্টটা হয় জিরো, মানে নাথিং। আর ডিরেকশন পার্টটা যেটা থাকে, ডিরেকশনের পার্টটা এখানে থাকে হলো নো ফিক্সড ডিরেকশন। এর ডিরেকশন নেই এটা নয় কিন্তু, যে কিন্তু ফিক্সড ডিরেকশন নেই, যে ভেক্টরটা ফিক্সড ডিরেকশন ছিল এর কোনো ফিক্সড ডিরেকশন নেই। কিন্তু এই ম্যাগনিটিউড এবং ডিরেকশনের পার্টটা তোমাদের খুব বেশি প্রয়োজনীয় নয়। যেটা দরকার, জিরো ভেক্টরের কাজটা আমরা কোথায় দেখতে পাই, যেমন এই কনসেপ্ট গুলো মাথায় রাখবে। ধরো এ ভেক্টর মাইনাস এ ভেক্টর করবে, অনেকে কি করে অ্যান্সার জিরো লিখে দেবে, ওটা কিন্তু জিরো নয়, ওটা জিরো ভেক্টর লিখতে হবে। ডিফারেন্সটা এখানে, তুমি যদি এখানে তোমার ধরো একটা এমসিকিউ দিয়েছে এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, তুমি লিখে দিয়েছো জিরো, তোমার নাম্বারটা কিন্তু কেটে গেল, এটা কিন্তু জিরো ভেক্টর হবে। ঠিক আছে, সিমিলারলি এ ভেক্টর মানে এ ভেক্টর মাইনাস এ ভেক্টর যেমন জিরো ভেক্টর, তেমন এ ভেক্টর প্লাস জিরো ভেক্টর করলেও এ ভেক্টরই থাকছে। তো জিরোটা এই কাজেই, মানে আমাদের বোঝার জন্য, আমাদের তো জানো প্রত্যেকটা নাম্বার সিস্টেমে জিরোর একটা বড় ভূমিকা আছে। ঠিক আছে, তো সিমিলারলি এখানেও জিরোরই ওই ভূমিকাটাই আছে, মানে জিরো ভেক্টরটার ওই ভূমিকাটাই আছে। ঠিক আছে, সিমিলারলি আমি জিরো ইন্টু এ ভেক্টর করি, এটা কিন্তু আমি জিরো লিখেছি শুধু, মানে জিরোকে আমি এ ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি, জিরো ভেক্টরকে কিন্তু করিনি, এটাও আলটিমেটলি জিরো চলে আসবে। ঠিক আছে, এই হলো জিরো ভেক্টর, যার ম্যাগনিটিউড জিরো এবং ডিরেকশন হলো নো ফিক্সড ডিরেকশন। তো আমাদের মোটামুটি টাইপস অফ ভেক্টরস গুলো আমরা কমপ্লিট করে নিলাম, যে 7টা টাইপ অফ ভেক্টরস হয়। এবার আমরা দেখবো ভেক্টরের অ্যালজেব্রা গুলো, মানে আমরা এখন ভেক্টরের পুরো কনসেপ্ট বা ভেক্টরের বেসিকটা, পুরো কনসেপ্টটা আমার বলা ভুল হবে, আমরা কিন্তু ভেক্টর বেসিকটা পুরোপুরি জানি, যে ভেক্টরটা কি, ভেক্টরটা প্র্যাকটিক্যালি কোথায় দেখা যায়, ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, ওই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এইগুলো তো বলেছি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলে দিই তোমাদের এই প্রসঙ্গে, অর্থোগোনাল ইউনিট ভেক্টর, অনেক অনেক জায়গায় দেখবে এরকমও লেখা থাকে অর্থোগোনাল ইউনিট ভেক্টর, এটা থেকে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। অর্থোগোনাল ইউনিট ভেক্টর বলতে বোঝায়, এই যে আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দেখেছি, মনে আছে তো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ঠিক আছে, এই যে আমরা এক্স অ্যাক্সিসের ডিরেকশন, ডিরেকশন অফ, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তো আমরা এটা জানি, এদেরকেই অর্থোগোনাল ইউনিট ভেক্টর বলে। ঠিক আছে, অর্থোগোনাল কেন, কারণ তারা প্রত্যেকে প্রত্যেকের সাথে পারপেন্ডিকুলার। এইটা হলো জে ক্যাপ, এটা হলো আই ক্যাপ এবং এটা হলো কে ক্যাপ। ঠিক আছে, এই মোটামুটি আমাদের টাইপস অফ ভেক্টরস। এবার আমরা যে জিনিসটার ব্যাপারে জানবো, ভেক্টর অ্যালজেব্রা, যেটা আমি বলতে বলতে আর কি এই কথা এবার চলে এলাম, যে আমরা এবার ভেক্টরের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এই জিনিসগুলোর ব্যাপারে জানবো। জিনিসগুলো কিন্তু খুবই সোজা বাট কনফিউজিং। আবারও বলছি, কনফিউজিং কোন পার্সপেক্টিভে, তুমি প্রথমবার করতে যাবে অবশ্যই এটা একটু কনফিউশন হবেই। তো যদি কনফিউশন হয়, এটা ভয় পাওয়ার কোনো কিন্তু ব্যাপার নেই। আবারও বলছি, একবারের জায়গায় দুবার দেখো, তিনবার দেখো, নিজে পড়ো, তাহলেই কিন্তু কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা দেখবো হলো ভেক্টরের অ্যালজেব্রা, এবং সেখানে ফার্স্ট যে টাইপটা আসবে সেটা হলো অ্যাডিশন অফ টু ভেক্টরস। অ্যাডিশন, আমি অ্যাডিশন বলে লিখি কারণ অ্যাডিশনের কিছু কেস দেখাতে হবে আমাকে। তো অ্যাডিশন ভেক্টরের মেইনলি করার জন্য প্রত্যেকটা বইতেই প্রেসক্রাইবড দুটো রুল থাকে। ঠিক আছে, আমরা দেখবো যে আসলে ওইটা দুটো রুল নয়, ওটা একটাই রুল। ওই একটা রুলকে এক্সটেন্ড করে ওরা দুটো রুল বানিয়ে দেয়। একটা রুলেই কিন্তু এই জিনিসটা মোটামুটি আমরা অ্যাডিশনটা শিখে যাব। তো একবার আগে দেখা শুরু করি। তো ফার্স্ট অ্যাডিশনের ক্ষেত্রে আমরা দেখবো হলো ফার্স্ট যে রুল, তার নাম হলো প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন, আমরা এই জিনিসটাকে মেইনলি দেখব, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। ঠিক আছে, আচ্ছা বাংলায় যদি বলি, এটাকে বলে ভেক্টর যোগের সামন্তরিক সূত্র। প্যারালেলোগ্রাম মানে সামন্তরিক। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি সাইডে, যারা যারা বাংলায় দেখছো, ভেক্টর যোগের সামন্তরিক সূত্র। যারা বাংলায় দেখছো তাদের জন্য বলি, ইংলিশ টার্মগুলো জেনে রাখলে, যদি তোমরা মানে
দেখো পরীক্ষায় তো অনেক অনেক কারণেই অনেকে পড়াশোনা করে, কেউ কেউ পড়াশোনা করে ধরো জাস্ট আমাকে মোটামুটি একটা পাসিং মার্কস পেয়ে ঠিকঠাক মার্কস পেয়ে বেরোতে হবে, এটা একটা পার্সপেক্টিভ থাকে। কারোর পার্সপেক্টিভ হবে না আমি একটা ভালো স্কোর করবো বোর্ডসে, কারোর পার্সপেক্টিভ হবে জয়েন্টের রেসপেক্টও দেখবো। তো আমি তোমাদের এটা বলতে পারি যারা বোর্ডসে ভালো স্কোর করে হায়ার স্টাডিজ করতে চাও বা ধরো একটুখানি কি বলবো একটু জয়েন্ট লেভেলের একটু দেখতে চাও, তো তাদের কিন্তু ইংলিশ টার্মগুলো জানা খুব দরকার। তাই জন্য বাংলা টার্মগুলো তাই বলে দিচ্ছি, কিন্তু ইংলিশ টার্মগুলো কিন্তু সবসময় মাথায় রাখবে, ওটা অনেকটা আমাদের কাজে লাগে। কিন্তু আমরা যেগুলো শিখছি ওগুলোর ইংলিশ বাংলা কিন্তু নয়, আমাদের কনসেপ্টটা বুঝতে হবে। এবং যারা নর্মাল যদি কারোর মনে হয় আমরা জাস্ট পাস করার জন্য করছি সেটাও করতে পারো, এখান থেকে বুঝতে পারো, বইতে বাংলা টার্মগুলো এমনিও পেয়ে যাবে। ঠিক আছে, কনসেপ্টটা বুঝে নেওয়াটা বড় কথা যাতে তোমরা লিখতে পারো। তো প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আচ্ছা এইটাই কি বলে যে আমরা কিভাবে দুটো ভেক্টরকে যোগ করতে পারি। আমরা একদম না আমাদের প্রথম এক্সাম্পলটায় চলে যাব, যে এক্সাম্পলটা দিয়ে আমরা মানে পুরো আমাদের কনসেপ্টটা শুরু করেছিলাম। ঠিক আছে, আমাদের আবার একটা বইয়ের দরকার আছে, একটু বইটা দেখি। ঠিক আছে, আবার আমরা এই বইটা দিয়ে এক্সাম্পলটা দেখবো যেভাবে প্রথম দেখেছিলাম। যে ধরো আজকে কেউ বইটাকে এদিক থেকে টানলো, ঠিক, আর কেউ বইটাকে এদিক থেকে টানলো। তো একজন এদিক থেকে টানছে না এদিক থেকে টানছে, আলটিমেটলি বইটা মাঝখানে চলে যাচ্ছে। তাহলে একটা ফোর্স এদিকে যাচ্ছে, একটা ফোর্স এদিকে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি যখন দুজন অ্যাড হয়ে যাচ্ছে আমরা জানি ওটা নর্মাল অ্যালজেব্রা বা অ্যারিথমেটিক ওটা মাঝের দিকে কোথাও একটা যাচ্ছে। এটাকে যদি আমি একটু ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করি ব্যাপারটা কিরকম দেখতে হবে দেখো তো। এই বইটা ছিল, ধরো বইটাকে আমি একটা পয়েন্ট হিসাবে ভাবছি, তাহলে একজন ফোর্স এইদিকে দিচ্ছে, একজন ফোর্স এইদিকে দিচ্ছে, কিন্তু বইটা যাচ্ছে মোটামুটি মাঝের একটা দিকে। ঠিক, এটাই এটাই তো আমরা আমাদের রিয়েল লাইফ সিচুয়েশনে দেখলাম। তো আমি যদি ধরে নিই এই দিকের ফোর্সটাকে এ এবং এই দিকের ফোর্সটাকে বি, তাহলে আলটিমেটলি দুজন অ্যাড হয়ে তো এটা হয়ে যাচ্ছে, এটাই তো অ্যাড, এটার নাম দিয়ে দিই ধরো আর। তো আমি লিখতে পারি না এখানে চাইলে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, কারণ এখানে ম্যাগনিটিউডের সাথে সাথে ডিরেকশনটাও অ্যাড হয়। তাই জন্য ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, যেটা আমরা প্র্যাকটিক্যাল কেসে দেখলাম ওটাই। এবার এটাকে কেন প্যারালেলোগ্রাম বলে, এটাকে এ দেখতে পাচ্ছ তুমি, এবার তুমি ভাবো এইটা যদি এ হয়, আমি না এরকম ভাবে একদম আসছি, এই এ একদম হাতটাকে দেখো এরকম ভাবে নিয়ে আসছি, তাই আমি এখানে যদি আরেকটা এরকম ভেক্টর ড্র করি, এটাও এ ভেক্টরই না? তুই বলবি এটা এ ভেক্টর কি করে, একটু আগেই শিখলাম এই ভেক্টর আর এই ভেক্টর কিন্তু ইকুয়াল। আমরা একটু দেখে গেল এই ভেক্টর আর এই ভেক্টর কিন্তু ইকুয়াল ভেক্টর, কারণ ম্যাগনিটিউড আর ডিরেকশনটা সেম। তো আমি কিন্তু প্যারালালি যা সরিয়েছি এবার কিন্তু সেম ম্যাগনিটিউডের, তাহলে এটাও এ ভেক্টরের মতো। আবার এটা বি ভেক্টর হলে আমি যদি প্যারালালি একটু সরিয়ে দিই, এটাও বি ভেক্টরের মতো না? খেয়াল করে দেখো, এটা এ ভেক্টর হলে এটাও এ ভেক্টরের মতো, এটা বি ভেক্টর হলে আমি এরকম সরিয়ে দিলাম, এটাও বি ভেক্টরের মতোই, কারণ ম্যাগনিটিউডও সেম, ডিরেকশনটাও প্যারালাল এর সাথে। তো আলটিমেটলি ফিগারটা কি তৈরি হচ্ছে দেখো তো, এই যে ফিগারটা তৈরি হয়েছে এটা কি, এটা একটা প্যারালেলোগ্রাম না? যার এইটার একটা ভ্যালু আছে এইটার একটা ভ্যালু আছে, এই দুটো প্যারালাল আর অপোজিট, এই দুটো প্যারালাল আর অপোজিট। ঠিক আছে, যদি একটু বাংলায় বলি, এইটার সাথে এটা দেখো সমান এবং সমান্তরাল, এটার সাথেও এটা দেখো সমান এবং সমান্তরাল। প্যারালাল মানে সমান্তরাল, আমি বলে দিচ্ছি এখানে, আমি যে বারবার প্যারালাল শব্দটা উল্লেখ করছি, প্যারালাল শব্দটার অর্থ হলো সমান্তরাল। ঠিক আছে, জাস্ট কিছু টার্মের ডিফারেন্স, কনসেপ্ট একই কিন্তু। তো তার মানে আজকে আমরা যদি এ ভেক্টর আর বি ভেক্টরকে আমরা একটা প্যারালেলোগ্রামের দুটো সাইড হিসেবে মনে করি, তাহলে আলটিমেটলি দেখো আরটা মনে হচ্ছে না যেন ওদের ডায়াগোনাল বরাবর, মানে একদম যেন ডায়াগোনাল বরাবর যাচ্ছে আরটা। ঠিক আছে, যদি একটা প্যারালেলোগ্রামের দুটো সাইড বরাবর, দুটো অ্যাডজাসেন্ট সাইড বরাবর মনে করি দুটো ভেক্টরকে, একদম ডায়াগোনাল মনে হচ্ছে না রেজাল্টেন্টটা যাচ্ছে। ডায়াগোনাল মানে কর্ণ, ডায়াগোনাল মানে সামান্তরিকের কর্ণ। ঠিক আছে, তাই জন্য প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশনটা কি বলছে, এটা এই জিনিসটাই বলছে যে ইফ উই রিপ্রেজেন্ট two sides, two adjacent sides of a parallelogram by two vectors, then the diagonal represent the resultant vector. আমি এটা লিখলাম কেন, এটা তোমাদের বইতেই আছে, আমি বুঝিয়েই দিয়েছি যাতে তোমরা একবার দেখে নিতে পারো জিনিসটা স্পষ্টভাবে।
যে যদি দুটো অ্যাডজাসেন্ট সাইড দিয়ে আমি দুটো ভেক্টরকে বোঝাতে পারি তাহলে তাদের ডায়াগোনালটাই হবে তার রেজাল্টেন্ট, ডায়াগোনালের দিকেই যাবে। ঠিক আছে, এটাকেই আমরা বলছি প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। বাংলায় বললে কি হবে, যে যদি একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দিয়ে আমি দুটি ভেক্টরকে মান ও দিকে প্রকাশ করতে পারি, তবে সামান্তরিকের কর্ণ বরাবর সেই ভেক্টরটার লব্ধির মান ও দিককে প্রকাশ করবে। আমরা যেটাকে এখানে রেজাল্টেন্ট বলছি, বাংলায় এটাকেই লব্ধি বলে। যদি সহজ ভাষায় বলি, লব্ধি মানে যোগ করে আমরা যেটাকে পারছি সেটাকেই আমরা লব্ধি বলে থাকি। তোমরা একবার আগে দেখে নাও জিনিসটা, ডায়াগ্রামটা দেখে নাও, আর একবার লেখাটাও দেখে নাও। আমি একটুখানি জায়গাটা ফাঁকা করে দিচ্ছি। তো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি একটু ডায়াগ্রামটা, আমাদের যে ডায়াগ্রামটা এরকম ভাবে ছিল আমি ওটাকেই একটু ঘুরিয়ে দিয়েছি, যেটা আর কি তোমরা তোমাদের সমস্ত বইতে পাবে। ওই ডায়াগ্রামটা তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এনেছিলাম যে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিভাবে হচ্ছে, বাট এই ডায়াগ্রামটা তোমরা তোমাদের সমস্ত বইগুলোতে পাবে। ঠিক আছে, যে একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিক, তার এই দুটো হলো সাইড, এই দুটো সাইড দিয়ে দুটো ভেক্টরকে বললে মাঝের সাইড দিয়ে আমাদের রেজাল্টেন্টটা যায়। আচ্ছা, আর একটা জিনিসও আছে, ম্যাক্সিমাম বইয়ের মধ্যেই এই সাইডটাতে এ ভেক্টর থাকে, যদি ওটা ম্যাটার করে না, আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য এই সাইডটাতে এ ভেক্টর থাকে আর এই সাইডটাতে বি ভেক্টর থাকে, ওভাবে লেখে আর কি। ঠিক আছে, এবার এই যে আর, এটা রেজাল্টেন্ট। এবার রেজাল্টেন্টটাও তো একটা ভেক্টর, তার মানে এর একটা ম্যাগনিটিউড আছে, আবার এর একটা ডিরেকশনও আছে। এর ম্যাগনিটিউডটা কি? আর এর ম্যাগনিটিউডটা হলো, এটাকে আমি মডিউলাস দিয়ে লিখছি আর, এটার ফর্মুলা হলো √ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আমি জানি সবার প্রশ্ন আসছে কোথা থেকে এলো, কি এলো বলছি। প্রথমত এ আর বিটা কি? আমাদের এ হলো, এ ভেক্টরের ম্যাগনিটিউডটাই হলো এ, কারণ এও একটা ভেক্টর, আর বি ভেক্টরের ম্যাগনিটিউডটাই হলো বি। ঠিক আছে, তো এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ আর বি ভেক্টরের ম্যাগনিটিউড গুলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। থিটাটা কি? এ আর বি এর মাঝের অ্যাঙ্গেলটাকে বলে থিটা। এই পুরো অ্যাঙ্গেলটা মানে এই দুটো ভেক্টর, এদের মাঝের যে পুরো গোটা অ্যাঙ্গেলটা আছে, এই দুটো আমার হাতের মাঝখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এদের মধ্যে হচ্ছে, সেটাই হলো থিটা। ঠিক আছে, তো অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ঠিক আছে, এইটা হলো একটা ব্যাপার। আর আরেকটা জিনিস আছে, এই 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 ফর্মুলাটা মাথায় রাখবে। এর একটা প্রুফ হয়, সেই প্রুফটা আমরা এর পরে দেখবো। আগে আমি ফর্মুলাটা লিখে নিই, কারণ যে যেভাবে এই ফর্মুলার ডেরিভেশনটা আসে সেটা তো আমরা দেখবোই, ওটা বিভিন্ন বোর্ডস লেভেলের জন্য লাগবে, কারণ অনেক স্কুলে এটা প্রুফ করতে দেয়। ঠিক আছে, বাট মেইনলি আমাদের প্রবলেম সলভ করার জন্য, নিউমেরিক্যাল সলভ করার জন্য আমাদের এই ফর্মুলাটা লাগবে। তাই আপাতত এই ফর্মুলাটাকে দেখি। এবং যেহেতু আর একটা ভেক্টর, এর ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে, ম্যাগনিটিউডটা আমরা বার করে নিলাম, এর ডিরেকশনটা দেখবো আবারও। আগের ক্লাসে মানে আমরা আগেই দেখেছি যে ডিরেকশন যখনই বার করতে হয় আমাদের অ্যাঙ্গেল জানতে হয়, যে আজকে এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এদের সাথে এই মাঝের ভেক্টরটা কত অ্যাঙ্গেল করে আছে, তাহলে ওটাই তো ডিরেকশন। কারণ এই দুটো ভেক্টর তো আমি জানি, এই মাঝের ভেক্টরটা এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে বা এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে, সেটা জানা মানেই আমার ডিরেকশন। তো আমি ধরে নিই যে এর সাথে এ অ্যাঙ্গেল করছে হলো, এর সাথে আর অ্যাঙ্গেল করছে হলো, ধরে নাও আলফা, এর সাথে আর অ্যাঙ্গেল করছে হলো আলফা। তাহলে আমরা ফর্মুলাটা কি লিখতে পারি? ফর্মুলাটা লিখতে পারি tan আলফা ইজ ইকুয়ালস টু, যার সাথে অ্যাঙ্গেল করছে তাকে লিখবে না, যে অ্যাঙ্গেল করছে না তাকে লিখবে। তারপরে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এটা হলো tan আলফার ভ্যালু। আবার বলছি কি করে মনে রাখবে, আমরা আলফা ধরেছি কার সাথে? এর সাথে। তাহলে আমি tan আলফাতে উপরে কাকে লিখবো, বাই চিহ্নের উপরে কাকে লিখবো? যার সাথে অ্যাঙ্গেল করছে না সে, কার সাথে অ্যাঙ্গেল করছে না? বি এর সাথে। তাই জন্য বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। ঠিক আছে, সিমিলারলি কেউ প্রশ্ন করতে পারে, আচ্ছা আমরা এর সাথে অ্যাঙ্গেলটা দেখলাম, আমরা কি বি এর সাথে অ্যাঙ্গেলটা দেখতে পারি না? 100 বার দেখতে পারি। আমি ধরে নিই বি এর সাথে অ্যাঙ্গেলটা করছে হলো বিটা, আমি ধরে নিলাম এর সাথে অ্যাঙ্গেল করছে হলো বিটা। তুমি বলতে পারো আমাকে কি দুটোই বার করতে হবে? না, যে কোনো একটা বার করলেই হবে। তুমি অ্যান্সার লেখার সময় লিখে দিবে যে এর সাথে, মানে এখানে একটা ভ্যালু পাবে কিছু, যে এর সাথে এত অ্যাঙ্গেল করছে। আমরা একটা সাডেন প্রবলেম দেখবো কিভাবে সলভ করতে হয়, তখন বুঝতে পারবে। আমরা তো বি এর জন্য আমি ইকুয়েশনটা লিখি, যদি আমি বলি tan বিটা কি হবে, প্রসেস সেম, যার সাথে অ্যাঙ্গেল করছে তাকে লিখবো না, তাহলে বি এর সাথে করছে তাহলে বি কে লিখবো না, তাহলে কাকে লিখবো? এ কে। তাহলে
এ সাইন থিটা হয়েছিল, এবার হবে এ সাইন থিটা বাই এটা এ প্লাস বি কস থিটা, এটা হবে বি প্লাস এ কস থিটা। বুঝতে পেরেছো তো? যেটা ইচ্ছা তুমি যার সাথে অ্যাঙ্গেল চাও তুমি বার করতে পারো, কোনো বাধা বিরোধ নেই। আর কেউ বাধা বিরোধ দিতে আসলে তাকে বলবে আপনি দেখুন কি করবেন, চিন্তা ভাবনা করুন, ঠিক আছে? তুমি তোমার কাজ করে যাবে। তো এই হলো আমাদের ম্যাগনিটিউডের ফর্মুলা, এই দুটো হলো আমাদের ডিরেকশনের ফর্মুলা। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাকে ইউজ করবে, শুধু কনসেপ্টটা বুঝবে, কারণ দুটোই একই জিনিস। আর আজকে আলফা আর বিটাকে যোগ করলে তুমি সেই থিটাই পেয়ে যাবে, ঠিক আছে? আমরা দেখবো, আমরা একটা এক্সাম্পল দেখবো, কিন্তু এক্সাম্পল দেখার আগে আমরা আগে এই ফর্মুলাগুলো মাথায় রেখে দাও। আমরা দেখবো এই ফর্মুলার প্রুফটা বা ডিরাইভটা কি করে হচ্ছে, কি করে এই জিনিসগুলো আসছে, ওগুলো আমরা আগে দেখে নেবো। তো আমরা এবার দেখবো যে কি করে আমরা যে ফর্মুলাটা লিখেছিলাম, এই ফর্মুলাটা মুছে দিয়েছি আবার, যে কি করে ফর্মুলা লিখেছিলাম ওটা এলো। তো তার জন্য আমাদেরকে মনে করতে হবে যে ধরো আমি এখান থেকে একটুখানি জায়গাটা বাড়িয়ে দিলাম, এটা এক্সটেন্ড করে দিলাম, এবং এখান থেকে কতটা এক্সটেন্ড করলাম যাতে এখান থেকে একটা পারপেন্ডিকুলার আমি টানতে পারি, এটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? আমি একটু নাম দিয়ে দিচ্ছি জায়গাগুলোর। এটা ধরো ও, এ, এটা ই, ঠিক আছে, এটা বি, এরকম কিছু নাম দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটা যদি থিটা হয়, এটা প্যারালাল, তাহলে এটা থিটা হলে এটাও থিটা। বলো বলো কোন কারণের জন্য? করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ। মানে আমি বলছি যে এখানে যদি আমি নাম দিচ্ছি যে ওসি প্যারালাল এ বি, ঠিক আছে, এবং ও এটা হলো ট্রান্সভার্সাল, ট্রান্সভার্সাল মানে বাংলায় বলে ছেদক, তাহলে অ্যাঙ্গেল সি ও এ আর অ্যাঙ্গেল বি এ ই দুজনেই সমান, সেটা হলো থিটা। তাহলে এটাও থিটা, এটাও থিটা, এটা মাথায় রাখবে। মানে এটা মাথায় রাখার কিছু না, এটা জানো কেন, করেসপন্ডিং অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ বলতে পারো, অনুরূপ কোণ, ঠিক আছে? তাহলে এটাও থিটা হলো, এটাও থিটা হলো। এবার আমরা দেখতে পারি ধরো এই ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল ও ইবি, ট্রায়াঙ্গেল ও ইবি এর মধ্যে দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেখো এটা রাইট অ্যাঙ্গেল, তার মানে আমরা লিখতে পারি না পাইথাগোরাস থিওরেম থেকে OB স্কয়ার ইজ ইকুয়ালস টু OE স্কয়ার প্লাস BE স্কয়ার, ঠিক? পাইথাগোরাস থিওরেম থেকে লিখলাম, পাইথাগোরাস থিওরেম। এবার OB স্কয়ারটা যেমন আছে থাকুক, OE স্কয়ার, ও ইটাই তো বেসিক্যালি OA প্লাস AE, খেয়াল করে দেখো এটাই হলো OA প্লাস AE, তার হোল স্কয়ার প্লাস BE স্কয়ার, ঠিক আছে? আবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের বেসিক্যালি আমি একটু সাইডে লিখে দিই, OA এটাই তো আমাদের A ভেক্টর, OA ভেক্টরটাই তো আমাদের A ভেক্টর, তাই জন্য আমরা অনেক সময় শুধু যখন OA লিখবো তার মানে আমরা শুধু বলছি A, মানে ওর ম্যাগনিটিউডটার কথা বলছি। আর যখন OC লিখবো তখন আমরা বলছি শুধু B ধরো, ঠিক আছে? আমি একটু নামটা আই থিঙ্ক চেঞ্জ করে দিলে ভালো হতো, যাই হোক এই নাম দিয়ে দিয়েছি। আর OB এর কথা যখন বলছি মানে এইটা, তখন আমরা কিন্তু আর ভেক্টরের কথা বলছি, ঠিক আছে? OB যখন বলছি আমরা আর ভেক্টরের কথা বলছি, তো OBটা হলো আর, তাহলে OB স্কয়ার মানে আমি এখানে লিখতে পারি আর স্কয়ার, ঠিক আছে? এখান থেকে আসলাম OA প্লাস AE এর হোল স্কয়ার, আমরা ছোটবেলা থেকে জানি A প্লাস B এর হোল স্কয়ার বলো, A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার প্লাস এখানে B স্কয়ার, ঠিক আছে? তো OA স্কয়ার, OA মানে কি A, তাহলে আমি লিখে দিই A স্কয়ার প্লাস আমি A স্কয়ার প্লাস B স্কয়ারটাকে একটু আলাদা করে দেখি, A স্কয়ার প্লাস B স্কয়ার, খেয়াল করে দেখো এটা এই ট্রায়াঙ্গেলের মধ্যে, আবার একটা তুমি মানে পিথাগোরাস থিওরেম ইউজ করো, তাহলে A স্কয়ার আর B স্কয়ার মিলে হচ্ছে না AB স্কয়ার, তার মানে এই জায়গাটা হয়ে যাবে AB স্কয়ার, তাহলে 2 ইন্টু OA ইন্টু AE, এই জায়গাটা হয়ে গেল AB স্কয়ার, AB স্কয়ার। আবার AB মানেই তো OC, AB মানেই তো OC, ইকুয়াল ভেক্টর আমরা শিখেছি, তার মানে এইটা যদি B হয় তাহলে এটাও B হবে, তার মানে এটাও B স্কয়ার হবে, তার মানে লিখতে পারি A স্কয়ার প্লাস আমি এটাকে আগে নিয়ে আসছি B স্কয়ার প্লাস, এবার এখানে আছে 2 ইন্টু OA ইন্টু এইটাকে আমি একটু কায়দা করে লিখবো AB ইন্টু AE বাই AB, মানে এটা যেন এরকম হলো, আমি AB কেটে দিচ্ছি, আলটিমেটলি 2OA এই আছে, আমি জাস্ট একটা AB গুণ করলাম আর একটা AB ভাগ করলাম, ঠিক আছে? তাহলে এটা কি লিখতে পারি A স্কয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস ও এ মানে 2a, এ বি মানে কোনটার কথা বলছি আমি, এ বি মানে এটা মানেই বি, আমরা একটু আগেই দেখলাম 2ab, এ ই বাই এ বি, এটা কি দেখো তো, এ ই বাই এ বি। তুমি যদি ট্রায়াঙ্গেল বি এ ই তে দেখো, ট্রায়াঙ্গেল বি এ ই তে এটা থিটা বলেছে না, তার মানে তুমি বলতে পারো না কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, বি ফর আমি এটা আসলে বেসের কথা বলছি, আর এইচ মানে হাইপোটেনিয়াস মানেই অতিভুজ, এটা অতিভুজ আর এটা ভূমি। তো বেসটা কত, এই হাইপোটেনিয়াসটা কত, এ বি। তার মানে cos থিটা মানে এই বাই এবি, তাহলে এটাই আমি এখানে বসিয়ে দেবো, এবি cos থিটা। তাহলে আলটিমেটলি আমি যদি এগুলোতে লিখে দিই আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার কি দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এটাকেই আমি যদি এবার এই লাইনটা লিখি এখানে, যে আমি যে স্কোয়ারটা তুলে দিই, তাহলে আর হয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এভাবেই আর কি এর প্রুফটা হয়েছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। বোঝা গেল, এইভাবে আমরা ম্যাগনিটিউডের ভ্যালুটা পেয়েছি। তোমরা একবার জায়গাটা দেখে নাও আস্তে আস্তে করে, এরপর আমরা ডিরেকশন, আমরা এই অ্যাঙ্গেলটা বার করার ওই ফর্মুলাটা আমরা দেখব। এবার আমরা দেখে নেবো যে অ্যাঙ্গেলটা কি করে পাচ্ছি। অ্যাঙ্গেলটা আমি ধরো এই আলফা অ্যাঙ্গেলটা বার করাটা দেখাচ্ছি, ঠিক আছে। তো বিটাটা এখন নেসেসারি নয়, কারণ আমরা যদি আলফার ফর্মুলাটা লিখতে পারি বিটারটাও লিখতে পারবো। তো বিটাটাকে আমি এখন ফর দ্য টাইম বিং মুছে দিচ্ছি, ঠিক আছে, বিটাটা আমাদের লাগছে না, তো আলফার জন্য বার করছি। তো এই অ্যাঙ্গেলটা আলফা, তো আমি লিখতে পারি ট্রায়াঙ্গেল বি ও ই, ট্রায়াঙ্গেল বি ও ই এর মধ্যে আমি লিখতে পারি না ট্যান আলফা মানে কি, পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি। এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এইটা যদি অ্যাঙ্গেল হয় বা কোণ হয়, তাহলে এটা লম্ব এটা ভূমি, লিখতে পারি বিই বাই ও ই, বিই বাই ও ই, ঠিক আছে। এবার বিই বাই ও ই, আচ্ছা এবার এই ও ই কে আমি লিখতে পারি চাইলে আবার ও এ প্লাস এ ই, ও এ প্লাস এ ই। আর বিই টাকে আমি আবার একটু একটু কায়দা করব, কি কায়দা করব, আমি আবার এবি কে আনবো। এই প্রুফের মেন হলো তোমায় অনেক জায়গায় এবি কে আনতে হয়, বিই বাই এবি। এর কারণটা কিছুই নয়, কারণটাও বলি কেন আমি বারবার এবি কে আনছি, ওইটাতেও করলাম এটাতেও করলাম, তার একটা অবভিয়াসলি কারণ আছে, আনতাবড়ি কিছুই করা হয় না। আমাকে তো আলটিমেটলি এ আর বি দিয়ে আমাকে ভ্যালুটা বার করতে হবে। এবার আমি যখন এদেরকে ধরছি, এদের মধ্যে তো এ আর বিটা নেই, কিন্তু আমি যদি এবিটাকে এনে দিই, তাহলে এবিটার মধ্যে আমি বিটাকে পেয়ে যাচ্ছি, আর এটা এই ট্রায়াঙ্গেলের মধ্যে পাচ্ছি, তাই জন্য বারবার করে আমাকে এবিটা আনতে হচ্ছে, ঠিক আছে। এবি ইন্টু বি প্লাই এবি করলাম, আচ্ছা এবি ইন্টু বি বাই এবিটাকে আমি লিখতে পারি না, দেখো এটা আমি আপাতত এরকমই রাখি, বিই বাই এবি। আর ও এ আমি এ ইটাকেও আমি লিখতে পারি এখানে আবার একটা এই, কারণ মেইনলি যেগুলোর আমাদের কাছে কিছু ভ্যালু নেই সেগুলোকেই আমরা এবি দিয়ে গুণ আর ভাগ করছি, এবি ইন্টু এ ই বাই এবি, ঠিক আছে। এবার দেখো এবি মানেই বি, আমরা অলরেডি জানি কারণ এবি মানেই ওসি, তাহলে এটা হয়ে গেল বি, বিই বাই এবি, বিই বাই এবি, এই যে বিই বাই এবি, মানে বেসিক্যালি আমি যদি এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কি, ট্রায়াঙ্গেল বিএই এর ক্ষেত্রে আমি যদি বের করি সাইন থিটা, এটা তো কস থিটা বার করেছি, যদি আমি এই সাইডটা লিখি সাইন থিটা, সাইন থিটাটা কি হবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, পি বাই এইচ মানে লম্ব, আর এটা অতিভুজ তোমরা জানোই, তো পারপেন্ডিকুলারটা হলো বিই আর হাইপোটেনিয়াসটা হলো এবি। তার মানে আমি বলতে পারি সাইন থিটা মানেই কিন্তু বিই বাই এবি, আমি লিখতে পারি বি সাইন থিটা বাই ও কেই আমরা এ লিখতে পারি, তোমরা জানো ও এ মানে এ প্লাস এবিটাকেই আমরা আবার বি লিখতে পারি বি, এই বাই এবি মানে কি কস থিটা, কস থিটা। তাহলে আলটিমেটলি ট্যান আলফা মানে কি দাঁড়ালো, বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। তাহলে আমাদের এই ম্যাগনিটিউড আর ডিরেকশন প্রুফ হয়ে গেল। এই প্রুফটা অনেক স্কুলে তোমাদের যে স্কুলের যে টেস্ট হবে সেই টেস্টগুলোতে এই প্রুফটা দিতে পারে, তাই জন্য এই প্রুফটা জেনে রাখা দরকার। তাহলে স্টুডেন্টস
এইসব বোর্ডে দেখতে পাচ্ছ। এবং জানি একটা ভিডিও হয়তো চলতে চলতে তোমরা হয়তো আমাকে মাঝখানে দেখছো এবং ভাবছো যে এই লোকটাকে হঠাৎ করে মুখটা এবং পুরো হুলিয়াটা চেঞ্জ হয়ে গেল। কিছুই না, বুঝতেই পারছো তোমরা, এই ভিডিওটা আমাদের অন্যদিন শুট করা এবং আমি একটু নিজের হুলিয়াটা একটু বদল করে নিয়েছি। তো সেই কারণে আর কি আমাকে, বাট আমি সেই একই লোকই আছি কিন্তু যে এতদিন বলতো। তোমরা আমার গলার ভয়েসটাকে মিলিয়ে নিতে পারো, জাস্ট একটু নিজের হুলিয়াটা বদলেছে। যাই হোক, তো আমরা মোটামুটি এর আগে অব্দি যেটা দেখলাম সেটা হলো আমরা ভেক্টর গুলোর ব্যাপারে জেনেছিলাম এবং ভেক্টরের অ্যালজেব্রা আমরা শুরু করেছিলাম এবং সেখানে ফার্স্ট অ্যাডিশনটার ব্যাপারে জেনেছিলাম। অ্যাডিশনটা মনে করো আমি বলেছিলাম আমাদের দুটো ল ছিল, একটা ল ছিল আমাদের প্যারালেলোগ্রাম ল এবং আরেকটা ল ছিল আমাদের, হ্যাঁ একদম, ট্রায়াঙ্গুলার ল। একটা প্যারালেলোগ্রাম ল, একটা ট্রায়াঙ্গুলার ল, এই দুটো ল ছিল এবং আমরা দুটো লতেই দেখেছি আলটিমেটলি ফর্মুলাটা কোথায়, এইখানে। ঠিক আছে, দুটো ল এর মধ্যেই কিন্তু ফর্মুলাটা সেমই আছে, শুধুমাত্র আমরা কিন্তু প্যারালেলোগ্রামের যে প্রুফটা হয় কি করে ফর্মুলাটা আসে সেটা আমরা প্যারালেলোগ্রামটার ক্ষেত্রে আমরা এটা দেখেছিলাম। ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা দেখিনি। ট্রায়াঙ্গুলার লটা দিয়েও একইভাবে প্রুফ করা যায়, মানে যদি আমি বলি যে এইটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর, তাহলে আমি এটা বলেছিলাম যে আমরা অপোজিট অর্ডারে যদি আরেকটা, মানে ওই ট্রায়াঙ্গেলটা আরেকটা সাইডকে নিই, তাহলে ওই সি ভেক্টর না, আমি ধরো আর ভেক্টর লিখে দিই, মানে আমি আর ভেক্টর লিখে দিই, তাহলে আর ভেক্টরটা যে এটা হয় সেটা ট্রায়াঙ্গুলার ল দিয়েও সেই সেম প্রুফটা করা যায়। তোমাদের অনেকের বইতেই পাবে জিনিসটা, তো যদি তোমাদের তাও মনে হয় যে তোমরা একবার দেখতে চাও বা তোমরা আমি বোঝালে তোমাদের ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমরা নিশ্চয়ই তার উপর ভিডিও বানাবো। ঠিক আছে, তো আমরা এবার ডাইরেক্টলি চলে যাব। আমরা ভেক্টর অ্যাডিশনের লটা দেখে নিয়েছি, আমরা ওর কিছু স্পেশাল কেস দেখবো। স্পেশাল কেস মানে আমি বলতে চাইছি যে কিছু বিশেষ ক্ষেত্রে ভেক্টর গুলো একটা সার্টেন পজিশনের জন্য কিরকম ভাবে রেজাল্টেন্টটা কাজ করে সেটা আমরা একবার দেখবো। তো সবার প্রথমে আমরা যে কেসটা দেখব সেটা হলো 1 নম্বর কেস, যখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানেই বুঝতে পারছো, আমরা এখানে সাইডে লিখে রেখেছি তোমাদের রেফারেন্সের জন্য, এ ভেক্টর এটা হলে বি ভেক্টরও এটাই, মানে একটার উপরেই আর একটা আছে, এই এ ভেক্টর এই বি ভেক্টর, বা এই মানে বেসিক্যালি প্যারালাল, মানে এটা নেসেসারি নয় যে এর উপরেই থাকতে হবে, এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই মানে একটার উপর আর একটা, এই প্যারালাল, একদম প্যারালাল আছে। তো এটা হলো থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। তো আমরা থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে আমরা আটটা ভ্যালুটা দেখে নিই কি হবে। আর হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0, এটা আমরা জানি। তো cos 0 এর ভ্যালু কত বলো, 1, রাইট। তো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা আমরা সবাই জানি, সবাই ভাবছে ছোটবেলার ফর্মুলা, একদম ছোটবেলার ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার রুট উড়ে যাবে, পড়ে থাকবে a প্লাস বি। তার মানে যখন দুটো ভেক্টর একই দিকে থাকবে তাদের নর্মাল তারা অ্যাড হয়ে যাবে, এবং এটা অবভিয়াসলি তাই না। আজকে আমরা যে একদম একটা এক্সাম্পল দেখছিলাম যে আজকে এটাকে দুজনে টানছে, দুজনে একটা ফোর্স দিয়ে টানছে, এইদিকে দুজনে এইদিকে টানছে, আলটিমেটলি জিনিসটা তো দুজনের গায়ের জোরে এইদিকে চলে যাবে, তখন তোদের গায়ের জোর দুটো অ্যাডই হয়ে যাবে, তখন তার অন্য কিছু কোনো কিছু হবে না। যেদিকে দুজন টানছে, কারণ দুজনের যে ফোর্সটা একই দিকে কাজ করছে, মানে থিটাটা 0 দুটো ভেক্টরের মধ্যে, জাস্ট নর্মাল অ্যাড হয়ে যাচ্ছে, তাই ঠিক আছে। তো এটাই হলো আর ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, এবং মজার বিষয় এটাই কিন্তু ওর ম্যাক্সিমাম ভ্যালু, এটাই কিন্তু আর ম্যাক্স, এর থেকে বেশি রেজাল্টেন্ট হতে পারে না, এর থেকে বেশি রেজাল্টেন্ট হতে পারে না। এবং এই ক্ষেত্রে আলাদা করে আমরা অ্যাঙ্গেলটা বার করার প্রয়োজন নেই, কারণ এ আর বি যেদিকে আরটাও কিন্তু সেই দিকেই হবে, এ আর বি যেদিকে আরটাও সেই দিকে হবে, তাই জন্য আলফাটা এই ক্ষেত্রে আমরা বলতে পারি 0 ডিগ্রি। একই সাথে এ আর বি যেদিকে তার সাথে সেই একই দিকে আর। তো আমাদের 0 ডিগ্রির কেসটা আশা করি হয়ে গেছে। এবার আমরা দেখবো হলো যখন এই থিটাটা 0 ডিগ্রি থেকে কেটে হয়ে গেছে 180 ডিগ্রি, আমরা দেখবো হলো এটা হয়ে গেছে 180 ডিগ্রি। কিছু জায়গায় চেঞ্জ হবে, কিছু জায়গায় চেঞ্জ হবে, সবার প্রথমে ডায়াগ্রামটা বুঝতে হবে। 180 ডিগ্রি মানে অনেকেই তোমরা মাথায় মাথায় অলরেডি ভেবে নিয়েছো, আমি জানি, তাদের অনেকটাই মানে কি বলবো, অভিনন্দন যে তোমরা নিজেরা ভাবতে পেরেছো, আর যারা ভাবতে পারোনি ফলো মি। থিটা 180 ডিগ্রি মানে এটা এইদিকে এবং বিটা এইদিকে। ছোটবেলা থেকে আমরা দেখেছি 180 ডিগ্রি মানে একটা স্ট্রেট লাইনের মাঝের যে অ্যাঙ্গেলটা সেটাই 180 ডিগ্রি, তার মানে এটাই কিন্তু 180 ডিগ্রি বেসিক্যালি। তার মানে দুটো ভেক্টর অপোজিট দিকে কাজ করছে, দুটো ভেক্টর। এবার এটাকে তোমরা নিজেরাই একটু প্র্যাকটিক্যালি বলো তো, একদম মানে
ধরো এই ডাস্ট মানে মার্কারই ধরো, আমি আমার অন্য অবজেক্ট কি আনছি, একজন এদিক থেকে টানছে একজন এদিক থেকে টানছে একদম অপোজিটলি, তো আলটিমেটলি কোন দিকে যাবে, যেদিকে বেশি জোর সেদিকে চলে যাবে। তার মানে বেসিক্যালি আর কতটা যেতে যাবে, এ যতটা ফোর্স দিচ্ছে আর এ যতটা ফোর্স দিচ্ছে, দুজন কি হয়ে যাবে, একটু প্র্যাকটিক্যালি ভাবো না, ফিজিক্স তো আমরা অঙ্ক করবোই, কিন্তু আলটিমেটলি ফিজিক্স তো প্র্যাকটিক্যাল, যেটা আমরা নিজের চোখে ভাবতে পারি বা বুঝতে পারি। তো দুজন দুদিকে টানছে, আলটিমেটলি ধরো এই সাইডে জোরটা বেশি, তো এ করে টেনে নিয়ে যাচ্ছে, তার মানে কি এর ফোর্সটা মাইনাস এর ফোর্স হয়ে যাচ্ছে। তার মানে যখন থিটাটা 180 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন অবভিয়াসলি দুজন কি হয়ে যাবে, জিরোতে ওরা প্লাস হয়েছিল, 180 তোরা হয়ে যাবে মাইনাস, কারণ দুজন অপোজিট দিকে কাজ করছে। ওটাই আমরা দেখে নেব। এইখানে আমি লিখবো cos 180 ডিগ্রি, এবং অনেকেই অঙ্ক করছো, খুব ভালো লাগছে আমি জানি, প্রচন্ড ভালো লাগছে, এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না বলো, আমি জানি এত ভালো সাবজেক্ট কি আর বলবো। যাই হোক, তো cos 180 ডিগ্রি হলো -1, এই ভ্যালুটা আছে। এবার হতে পারে যাদের আজকে যারা অঙ্ক নেই, যারা শুধুমাত্র ফিজিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি পড়ছো, তারা এটা জানো না, বাট এটা তোমরা জেনে নাও যে যেমন আমরা cos 90 ভ্যালু 0 জানি, তেমন cos 180 ভ্যালু -1 হয়, এটা জেনে রাখো। তো cos 180 -1, তাই জন্য আমি এখানে -2ab হয়ে যাবে, বাকি জিনিসটা হবে √a - b এর হোল স্কোয়ার, তাহলে হয়ে যাবে a - b। এটা আমি যেটা তোমার আগে মানে ফিজিক্যালি আমি কিন্তু সবসময় তোমাদের একটা জিনিসের জন্য অ্যাপ্রিসিয়েট করবো, বা তোমরা যদি করো তাহলে বলবো খুব ভালো। অঙ্ক তো করবে, ফিজিক্সের আজকে অঙ্ক দরকার, ওরকম ভাবেই চলছে, বাট ফিজিক্স কিন্তু প্রথমে কিন্তু মাথায়, যে আমরা কতটা ফিল করতে পারছি, যে আমরা নিজেরা প্র্যাকটিক্যালি কতটা বুঝতে পারছি। আজকে খুব সহজ ভাবে যদি আমি তোমাদের বলি, এই কথাটা আমি কেন বলছি, যে আজকে ধরো না, আজকে ছোটবেলায় যদি তোমায় কেউ বলে যে ওর গালে এমন ভাবে থাপ্পড় মান যেন গালটা একদম বেঁকে ওইদিকে ঘুরে যায়, তুমি কিন্তু অতটাই জোরে থাপ্পড়টা মারার চেষ্টা করবে যাতে গালটা সত্যি ভেঙে মানে বেঁকে ঘুরে যায় এত ডিগ্রিতে, তুমি কিন্তু অত ভাবছো না কত ডিগ্রিতে বেঁকাছো, কিন্তু তুমি কিন্তু যেটা চাইছে সেটা তুমি করে দিতে পারছো, তুমি বুঝতে পারছো আমাকে কতটা জোরে করে থাপ্পড়টা মারতে হবে। এটাই যদি আজকে একটা অঙ্কে দিয়ে দেয় যে একটা অবজেক্ট আছে, অবজেক্টে একটা এমন ফোর্স অ্যাপ্লাই করো যেই ফোর্সটাকে এত ডিগ্রি ঘুরিয়ে দেবে, তাহলেই আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু ওটা সমস্যা লাগছে না, অঙ্কটা আসছে যখন সমস্যা লাগছে, এবং এটা সত্যিই তাই, যে আজকে অঙ্কটা আমাদের একটা জাস্ট মাধ্যম, মানে কি বলে, এটা মিডিয়াম অফ এক্সপ্রেশন, যে আমাকে এক্সপ্রেস করতে হবে কারোর সামনে আমি যেটা ভাবছি, দ্যাটস ওয়াই ম্যাথস। বাট থিঙ্কিং, ইমাজিনেশন, ওটা অঙ্ক নয়, কিন্তু ওটা ফিজিক্স, এটা যেন মাথায় থাকে। তাই জন্য আগে ভাবো, এই জন্যই আমি আগে a - bটা ভাবালাম, যে দুজন দুদিক থেকে টানছে, এ আলটিমেটলি এদিকে টেনে নিয়ে যাচ্ছে, মানে এটা কি, এর জোর বেশি আর এর জোর কম, টেনে নিয়ে যাচ্ছে, তার মানে এর F1 এর F2 হলে, যদি F1 গ্রেটার দ্যান F2 হয়, F1 - F2 তে এটা এদিকে যাচ্ছে, এই ফোর্স এটা এদিকে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তো R = হলো এখানে a - b, এবং এখানে ডিরেকশনটা কি হবে, আজকে A ধরো এইটা এবং B ধরো এইটা, আমরা দেখেই বুঝতে পারছি এর জোর বেশি, আমি যদি ফোর্স হিসাবেই ভেবে নিই এর জোর বেশি, তার মানে আলটিমেটলি জিনিসটা আরটা এইদিকে হবে, এবং আর এর দেখো আরটা একটু এর থেকে ছোট, কিন্তু এর থেকে মানে আর হলো a - b, এর থেকে b মাইনাস হয়ে যতটা থাকে ওই দিকে যাচ্ছে, তার মানে এখানে আলফাটা 0 ডিগ্রিও হতে পারে বা 180 ডিগ্রিও হতে পারে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি আলফার যে দুটো কেস করলাম, আমি একবার এই ফর্মুলাটা বসিয়েছি, বসালে ওটাই আসতো, কিন্তু আমি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করছি কেন 0 ডিগ্রি, কেন 180 ডিগ্রি। এই প্র্যাকটিক্যালি বোঝাটা যবে থেকে শুরু করবে, ফিজিক্সের অঙ্কটা অতটাও কঠিন লাগবে না যতটা আগে লেগে থাকতো। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালি একটু ভাবার চেষ্টা করো, অনেকটা বেশি ভালো হবে আমার বিশ্বাস। তো 0 ডিগ্রি বা 180 ডিগ্রি কেন বলছি, তুমি যদি এর রেসপেক্টে, কারণ আমাদের এই ফর্মুলাটা দেওয়া আছে এর রেসপেক্টে, তো তুমি যদি এর রেসপেক্টে ভাবো, তাহলে যদি এর জোর বেশি হয় তাহলে আর এইদিকে যাবে, তার মানে এটা তখন যখন এর ম্যাগনিটিউড বি এর থেকে বেশি, ঠিক। আর যদি বি এর ম্যাগনিটিউড এর থেকে বেশি হয় তখন আর এর দিকে যাবে না, একদম এর উল্টো দিকে যাবে, বি এর দিকে যাবে তখন। তাই জন্য এটা হলো যখন বি গ্রেটার দেন। ব্যাপারটাকে ফিজিক্যালি বোঝার চেষ্টা করো, আমি আবারও বলছি, তাহলেই সুবিধা হবে। তাহলে আমাদের 180 ডিগ্রির কেসটাও গেল। এবার আমরা দেখবো হলো আমাদের 90 ডিগ্রিতে হলে কি হবে। 90 ডিগ্রি হলে আমাদের এই ডায়াগ্রামটাকে একটু মুছে নেব, আর এটা থাকুক সাইডে তোমাদের রেফারেন্সের জন্য, ঠিক আছে। আর এটা একটু মুছে নিই, চটপট কাজ হয়ে যাবে, এই জায়গাটা একটু মুছে নিই। ঠিক আছে, তো আমাদের এখানে থিটাটা হয়ে গেল এবার 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে আমরা কি বলতে পারি, কেমন কিরকম ভাবে কাজ করছে, এই আর এইটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, মানে এরকম ধরো যে একজন এদিক থেকে টানছে, একজন এদিক থেকে টানছে, একজন এদিকে একজন এদিকে, 90 ডিগ্রিতে কাজ করছে। তো তাহলে এটা cos 90 হয়ে যাবে। cos 90 মানে আমরা কি জানি শুনি, 1, তাই তো, একদম cos 90 মানে 1 ফুল।
cos 90 মানে 0, কে কে 1 বলেছে একটু কি বলবো আর, ক্লাস 10 এর বইটা দেখে নাও, কি আর বলবো। cos 90 হলো 0, তার মানে পুরো পার্টটা কিন্তু আমাদের 0 হয়ে গেল, 2ab ইন্টু 0, তার মানে পুরো পার্টটা 0 হয়ে গেল। তাহলে পড়ে রইল √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হলো আর। আমার মনে একটু বেঁকে গেছে, আসলে সাদা বোর্ডে মাঝে মাঝে লিখতে লিখতে একটু বেঁকে যায়। যাই হোক, তো আর ইজিক্যালস টু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাই হলো রেজাল্টেন্টের ভ্যালু। এইখানে কিন্তু আমাদের অ্যাঙ্গেলের ক্যালকুলেশনটা আমরা করবো। অ্যাকচুয়ালি এটাও তোমরা বুঝতে পারবে, আগে তোমাদের একটু বোঝাই ব্যাপারটা কিরকম। একটা আমার বড় অবজেক্ট চাই, একটু বইটা দেখি, নিচের বইটা। হ্যাঁ, তো একটু বড় অবজেক্ট, আবার সেই বইটা নিলাম। ব্যাপারটাকে এরকম ভাবে ভাবো যে একজন এইদিকে টানছে আর একজন এইদিকে টানছে, তাহলে একটা ফোর্স এইদিকে লাগছে, একটা ফোর্স এইদিকে লাগছে। তাহলে ভালো করে ভেবে দাও, একজন এইদিকে, একজন এইদিকে। দেখো ও এইদিকেও গেল, এইদিকে গেল, একটা মাঝামাঝির দিকে আসছে না, যেটা আমরা দেখেছি ভেক্টর অ্যাডিশনে, যে ও বেসিক্যালি মাঝামাঝি একটা জায়গায় যাবে। ঠিক এইটা হলো, এবার এইটা হলো মাঝখানের অ্যাঙ্গেলটা। তাহলে এইখানে যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, তো এবার ইফ আমি লিখি যদি a আর b ইকুয়াল হয়, তুমি আগে প্র্যাকটিক্যালি ভাবো, অঙ্ক পরে হবে, যে আজকে a যতটা টানছে এও ততটাই টানছে, যদি এরকম হয় তাহলে তো একদম মাঝখান দিয়ে বেরোবে। দেখো, কারণ এর দিকেও বেশি হেলতে পারছে না, এর দিকেও বেশি, একদম মাঝখান দিয়ে যাচ্ছে। তার মানে একদম তখন এই অ্যাঙ্গেলটা একদম মাঝখান দিয়ে হবে, মানে বলতে পারি আমরা একদম এই 90 ডিগ্রির একদম মাঝখান দিয়ে, মানে অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, 45 ডিগ্রি। দেখো তোমরা কিন্তু নিজেরাই ভাবতে পারলে, যখন এ আর বি ইকুয়াল হলো তখন কিন্তু ওটা একদম মাঝখান দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ 45 ডিগ্রি। এবার প্র্যাকটিক্যালি ভাবো না, যদি এই দিকের জোরটা বেশি হয় তাহলে এটা একটু এদিক ঘেসে আসবে, এই যে এই দুটোর মধ্যে এই দিকের জোরটা তাহলে একটু একটু এই দিক ঘেসে যাচ্ছে, এর জোরটা বেশি এই দিক ঘেসে আসছে, কিন্তু একদম সেম হলে একদম মাঝখান দিয়ে যাবে, দ্যাট ইজ 45 ডিগ্রি। ব্যাপারটা বোঝা গেছে? তো এই কারণেই এই 45 ডিগ্রি কিন্তু যদি ইফ a ইকুয়ালস টু b হয় তখন আলফা 45 ডিগ্রি হবে, তার আগে নয়। এবার দেখো, বারবার তোমরা বলতে পারো স্যার তো ফর্মুলাটা ইউজই করছে না, ডাইরেক্ট বসিয়ে দিচ্ছে বুঝিয়ে বুঝিয়ে। আমি দেখাচ্ছি ফর্মুলা ইউজ করেও তোমার একই রেজাল্টই আসবে, কিন্তু অলওয়েজ ইমাজিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা খুব বিখ্যাত মানুষ এক কথা বলেছেন যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। কে কে জানি, আমি জানি না তোমাদের মধ্যে কে কে জানো কথাটা কে বলেছে। কথাটা বলেছেন অ্যালবার্ট আইনস্টাইন। তো উনি বলেছেন নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করেই বলেছেন। তবে হ্যাঁ, ইমাজিনেশন করার জন্য মাঝে মাঝে কিছু নলেজের প্রয়োজন, তো ওটা আলাদা কথা। sin 91 cos 90 0, তাহলে এই পার্টটা 0, তাহলে tan আলফা হলো b বাই a। এবার আমি তোমায় কি বললাম, যদি a ইকুয়ালস টু b হয় তাহলে এরা দুজন সেম, তাহলে আমি লিখতে পারি এটাকে a বাই a লিখতে পারি, তার মানে আলটিমেটলি হয়ে গেল 1, তাহলে আলফা হলো 45 ডিগ্রি। বুঝতে পেরেছো যে আমাদের থিওরিটিক্যাল রেজাল্ট আমাদের প্র্যাকটিক্যাল রেজাল্টকে ম্যাচ করবে তখনই যখন আমরা ঠিক ভাববো, ভুল ভাবলে ডেভিয়েশনস থাকবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তবে যদি ইন কেস, এটা তো আমি শুধু a ইকুয়ালস টু b এর জন্য বললাম, ইট ইজ নট নেসেসারি দ্যাট ইট উইল অলওয়েজ স্যাটিসফাই দ্যাট, এটা বেশি কম হতে পারে। তো তখন আমরা ফর্মুলাটা লিখে দেবো এরকম, যে tan আলফা, যে ইফ a নট ইকুয়াল টু b, তো tan আলফা তখন কি হবে, জাস্ট b বাই a। ঠিক আছে, তো আমরা তখন এটা লিখবো, tan আলফা হলো b বাই a। এবার ভ্যালু বসাবে, দেখবে একটা কিছু আসছে, তখনই তোমরা বুঝতে পারবে। আমরা যখন এর উপর কিছু অঙ্ক করব তখন তোমাদের ব্যাপারগুলো মানে তোমরা একদম বুঝতে পারবে যে অঙ্কে কিভাবে ব্যাপারটা ইউজ হচ্ছে। তো এই মোটামুটি আমাদের কিছু স্পেশাল কেস ছিল ভেক্টর এডিশন রিলেটেড। এবার আমরা ভেক্টর এডিশনের কিছু এক্সাম্পলস দেখে নেবো, যে কোথায় আমরা ভেক্টর এডিশনের এই ফর্মুলাগুলোকে ডাইরেক্টলি ইউজ করতে পারছি। এবার আমরা একটা এক্সাম্পল দেখে নেবো, যে আমরা ভেক্টরের এডিশন লটা যেটা দেখলাম ওটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করছে যখন আমাদের কোনো অঙ্ক আসে। তো ধরো তোমাকে একটা এরকম অঙ্কে বলেছে যে একটা এরকম 3 নিউটনের ফোর্স, 3 নিউটন ফোর্স আর একটা 4 নিউটন ফোর্স, তাদের মধ্যে 4 নিউটন, এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল হলো ফর সাপোজ 60 ডিগ্রি। ঠিক আছে, তো তোমায় বলেছে রেজাল্টেন্টটা আর কত এবং কোন দিকে কাজ করবে, ডাইরেকশন। ঠিক আছে, এটা তোমায় বার করতে বলেছে। তো আমরা আর এখানে কিভাবে বার করব, আর আমরা ফর্মুলা জানি √, এইটা আমরা a ধরতে পারি, এটাকে আমরা b ধরতে পারি। তাহলে আমরা ডাইরেক্ট লিখবো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কস কত, এটা 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি।
তাহলে কত হচ্ছে এটা, এটা তোমরা জানো, এটা নিজেরা ক্যালকুলেট করো, কারণ এইগুলো আর ক্যালকুলেট আমার দেখে লাভ নেই। এটা 2 × 3 × 4 × cos 60 মানে হাফ। এই কে রে cos 60টা √3/2 বললো? খুব সাবধান। এটা sin 60, 9 + 16 + 3 × 4 12। তো এটা কত হলো? 16 12 28 28 9 37। ঠিক আছে, তো অ্যারাউন্ড 6 নিউটন, হ্যাঁ 6 পয়েন্ট সামথিং অবভিয়াসলি, বাট আমি এটাকে অ্যারাউন্ড 6 নিউটন লিখে দিয়েছি, এই জন্য এই সিম্বলটা দিয়েছি কিন্তু। ঠিক আছে, তো এইটা গেল আমাদের আর এর ভ্যালু, এবং এর ডিরেকশনটা কি আমরা এই ফর্মুলা দিয়ে বার করব। tan আলফা ইজ ইকুয়ালস টু বি সাইন থিটা, কারণ আমি ধরো এর সাথে ধরো আরটা এইদিকে আমি ধরছি, এই হলো আর, আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, আমি এর সাথে বার করছি, তাহলে আমি তার 4 sin 60 বাই এ মানে 3 প্লাস 4 cos 60। এটা কত হচ্ছে? tan আলফা মানে 4 sin 60 ভ্যালু হলো 4 × √3/2 বাই 3 প্লাস 4 × হাফ। 2 এটা কেটে গেল 2, তাহলে এটা 2√3, এটা 2, 3 + 2 হলো 5। তাহলে tan আলফা মানে হলো 2√3/5। আচ্ছা, এটার ভ্যালু কি কেউ জানে? আমি নিজেই জানি না। তো এরকম দেখবে তোমাদের এরকম সময় অনেক সময় অপশন থাকে আলফা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 2√3। এই ইনভার্স জিনিসটা তোমাদের কাছে নতুন, এটাও তোমরা আগে জানো না, ঠিক আছে, এবার জেনে যাবে। মানে ট্যানটা এইদিকে আছে, ইটস লাইক যেন ট্যানটা ওইদিকে গেল, তাই জন্য আমরা ট্যান ইনভার্স বলছি। ইনভার্সের ম্যাথমেটিক্স বা ইনভার্স রিলেটেড অনেক কিছু ক্লাস 12-এ আছে, আপাতত ফিজিক্সের জন্য এইটুকু লিখে দিলেই হবে। তো আলফা হলো ট্যান ইনভার্স 2√3/5, এই অ্যাঙ্গেলটা মানে আলফা বলে লিখে ছেড়ে দিলে। কিন্তু যখন এবার বক্তব্যটা হলো, যখন তোমরা অ্যান্সারটা লিখতে যাবে না, অ্যান্সারটা লেখার সময় কিন্তু একদম ক্লিয়ারলি মেনশন করবে যে আর এর ম্যাগনিটিউড 6 নিউটন, মানে অ্যারাউন্ড 6 নিউটন, আর আর এর ডিরেকশন ট্যান ইনভার্স 2√3/5। শুধু এটা লিখলে হবে না, উইথ 3 নিউটন ফোর্স, মানে কার সাথে অ্যাঙ্গেলটা করছে এটা বলা খুব দরকার, যে আর হ্যাজ এ ম্যাগনিটিউড of 6 Newton and it is at an angle বলে tan inverse 2√3/5 with 3 নিউটন। তো এইটা যেন মেনশন থাকে, আমি আবারও বলছি যে কার সাথেও অ্যাঙ্গেলটা করছে, সেই অ্যাঙ্গেলটার ব্যাপারে কিন্তু মানে সেই ফোর্স হোক বা মধ্যে কথা সেই ভেক্টরটার ব্যাপারে কিন্তু মেনশন থাকা উচিত। ঠিক আছে, যারা বাংলায় পড়ছো তারা কি লিখবে, যে লব্ধি ভেক্টরটি, আর মানে আমাদের লব্ধি ভেক্টরটির মান 6 নিউটন এবং এটি 3 নিউটনের সঙ্গে tan ইনভার্স 2√3/5 কোণ করে অবস্থান করছে। ব্যাপারটা এটাই, মানে আর কিছু আলাদা কোনো ব্যাপার নেই। তো এইটা আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখলাম, খুবই সিম্পল অঙ্ক, জাস্ট আমাদের কাছে কিছু ভ্যালুস দেওয়া ছিল, আমরা সেগুলো পুট করে দিলাম। তো এটাই কিন্তু মানে ব্যাপারটা এটাই করতে হবে। এবার অনেক সময় অনেক অঙ্কে কিছু ভাষার মারপ্যাচ থাকতে পারে, প্রশ্ন ঘুরে যেতে পারে, আমরা আলোচনা করবো, সেরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে আমরা জাস্ট তোমাদের দেখালাম যে কি হয়। এরপরে আমরা এই অ্যাডিশনটা দেখলাম, এবার অ্যাডিশনের কিছু অন্য পার্টস আছে যেগুলো ডাইরেক্ট অ্যাডিশন না, সেগুলো একটু ডায়াগ্রামের উপর ম্যাটার করে, আমরা এবার একটু ওইগুলো দেখে নেবো। এবার আমরা দেখে নেব ল অফ পলিগন অফ ভেক্টরস। পলিগন মানে তোমরা ছোটবেলা থেকেই জানো যে এটা একটা ট্রায়াঙ্গেল, ধরো এইটা একটা স্কোয়ার বা রেক্টাঙ্গেল, মানে কোয়াড্রিল্যাটারাল, মানে এটা ত্রিভুজ, এটা চতুর্ভুজ, আমি যদি বাংলায় বলি এটাকে আমরা পেন্টাগন বলতাম, ঠিক আছে, এটাকে আমরা হেক্সাগন বলতাম, পঞ্চভুজ, ষড়ভুজ, এরকম করে আমরা মানে সাইডের নাম্বার বা বাহুর সংখ্যা বাড়াতেই পারি, এবং বাড়াতে বাড়াতে অনেক ধরনের জিওমেট্রিক ফিগার হবে, সেগুলোকেই আমরা পলিগন বলে থাকি মোটামুটি। হ্যাঁ, এর আরো কিছু জিওমেট্রিক ডেফিনেশনস আছে, ওইসব আমি এখন যাচ্ছি না। তো পলিগন মানে কিন্তু এগুলোই। এবার এইখানে কেন বলছে ল অফ পলিগন অফ ভেক্টরস, অনেক সময় কি দেখবে মানে যেটা আমরা দেখবো, যে আমরা এতক্ষণ দুটো ভেক্টর যোগ হচ্ছিল এটা দেখছিলাম, এবার আমরা দেখবো যে দুয়ের বেশি ভেক্টর যখন থাকবে তখন আমরা সিস্টেমটাকে কি করে অ্যাপ্রোচ করব, মানে এটা অ্যাকচুয়ালি আমি যেটা দেখাবো এটা পুরো ডায়াগ্রাম, পুরোটাই মানে এই ধরনের কোয়েশ্চেন্স যদি আসেও এটা একটু ডায়াগ্রামেটিক্যালি কোয়েশ্চেন্সই হবে। এবং আমি যেটা করবো এখন, এখানে কিন্তু তোমার কোনো ক্যালকুলেশন করতে হবে না, তোমার ডায়াগ্রামটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তো মাথার মধ্যে একটু ঝালিয়ে নাও, কি ঝালিয়ে নেবে, ভেক্টর ল অফ ট্রায়াঙ্গুলার এডিশনটা একবার ঝালিয়ে নাও, ওর ছবিটা ঝালিয়ে নাও, কারণ ওটা দিয়েই আমরা পুরো ব্যাপারটা করব। হ্যাঁ, কেউ প্রশ্ন করতে পারে যে কেন প্যারালেলোগ্রাম লটা দিয়ে করবো না,
দেখাবো কেন প্যারালোগ্রাম ল দিয়ে করছি না আর কেন ট্রায়াঙ্গুলার ল দিয়ে করছি। প্যারালোগ্রাম ল দিয়ে করা যাবে না যেটা আমি করবো এখন সেটা নয়, তোমরা নিজেই দেখে বিচার করতে পারবে যে ট্রায়াঙ্গুলার ল দিয়ে করাটাই ভালো। ঠিক আছে, তো পলিগন গুলো মুছে দিই, এগুলো তো ছোটবেলার জিনিস, যদিও ছোটবেলার জিনিস হলে কাউকে ভেতর থেকে প্রশ্ন করলে কিন্তু পারবে না। বলো টোটাল সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেলস অফ এ পলিগন কি হয়, মানে একটা বহুভুজের সমস্ত অন্তঃকোণের সমষ্টি। চেষ্টা করে দেখো কি হয়। যাই হোক, তো ল অফ পলিগন অফ ভেক্টরস। তো এইখানে আমরা যেটা দেখবো যে ধরো একটা একটা সার্টেন পয়েন্টে এই একটা ভেক্টর কাজ করছে এ ভেক্টর, এই একটা ভেক্টর কাজ করছে বি ভেক্টর, ঠিক আছে, এই একটা ভেক্টর কাজ করছে সি ভেক্টর, এবং এই একটা ভেক্টর কাজ করছে ডি ভেক্টর। এরকম চারটে ভেক্টর দিয়েছে, এবং এবার আমাকে প্রশ্ন করেছে যে এই চারটে ভেক্টরকে আমাকে অ্যাড করে এদের রেজাল্টেন্ট ভেক্টরটাকে আমাকে ডায়াগ্রামেটিক্যালি প্রেজেন্ট করতে হবে। আমার কোনো ম্যাগনিটিউড দেয়নি, কিছু দেয়নি, শুধু আমাকে ডায়াগ্রামেটিক্যালি প্রেজেন্ট করতে হবে। যেমন আমরা এর আগে দেখে এসেছি যে এটা সার্টেন এ হলে এবং এটা বি হলে আমরা বলতেই পারতাম এটা আর, এটা আমরা বলতেই পারতাম। ঠিক আছে, এবার হ্যাঁ অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ওগুলো আলাদা জিনিস, এখানে ওইগুলোর ব্যাপার নেই, যে তুমি মোটামুটি একটা ডাইরেকশন বলো কেমন দিকে হবে। তো এটা আমরা দেখবো এই জিনিসটাকে আমরা কি করে ইউজ করতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খুব ভালো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করবে, আমিও তোমাদের শেখানোর চেষ্টা করি, দেখো যে কতটা শিখতে পারো। তো এই জিনিসটা বোঝার আগে আমাদের এই রেজাল্টেন্ট বার করতে হবে, মানে মোদ্দা কথা আমার বেসিক্যালি এটা চাই, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, আমার বেসিক্যালি এটা চাই, এটা আমার প্রশ্ন যে আমার আর ভেক্টর চাই, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর করলে ব্যাপারটা কোন দিকে দেখতে হবে। আমরা এর আগে দুটো ভেক্টর দেখেছি, এবং দুটো ভেক্টরকে আমরা এইভাবে দেখতে পারি। আমাদের যদি প্যারালেলোগ্রাম লটা লিখি, পি ল বলে লিখছি আমি, প্যারালেলোগ্রাম ল, যে এই এবং এই থাকলে মানে এইটা এ হলে এটা বি হলে এটা হয়ে যেত আর, ঠিক আছে। আর একটা ছিল টি ল, মানে ট্রায়াঙ্গুলার ল, ওখানে কি দেখেছিলাম যে এইটা এ হলে এইটা বি হলে এটা হয়ে যেত আর, ঠিক। আমরা এই দুটো ল দেখেছিলাম। আমি প্রথমে যেটা আমরা বেশি যেটাকে ইউজ করি প্যারালেলোগ্রাম ল, ওটা দিয়ে আমরা করার চেষ্টা করবো ব্যাপারটাকে। আমি এই ডায়াগ্রামটাকে আরেকবার স্পষ্ট করে এখানটায় আঁকছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মোটামুটি এরকম, মানে পুরোটাই আন্দাজে একটা, যে এই ধরো এ ভেক্টর, এই ধরো বি ভেক্টর, এই ধরো সি ভেক্টর, এবং এই ধরো ডি ভেক্টর, এরকম ব্যাপারটা আছে, ঠিক আছে। আমি প্যারালেলোগ্রাম ল দিয়ে করার চেষ্টা করি। তো সবার প্রথমে আমাকে আমাকে চারটে জিনিসকে যোগ করতে বলে। ছোটবেলায় আমরা কি দেখেছি, আমরা কি চারটে জিনিসকে একসাথে যোগ করে দিতাম না, আমরা দুটো দুটো করে যোগ করতাম ছোট ছোট ভাবে। তো সবার প্রথমে আমি এ আর বি কে যোগ করি, তো এটা এ এটা বি, তাই এদের রেজাল্টে নিশ্চয়ই মাঝখান দিয়ে কিছু একটা হবে। হ্যাঁ, কোন দিকে এখন যাচ্ছে একটু এদিক ওদিক ওটা আমার ম্যাটার নয়, আমার ডায়াগ্রামটা বোঝা দরকার। তো এ আর বি এই মাঝখান দিয়ে দিলাম আর, তাহলে আমার এ আর বি এর কিন্তু কাজ শেষ, আমি আর কিন্তু এ আর বি কে নিয়ে ভাববো না, এই দুটোর কাজ শেষ আমার, কারণ এদের রেজাল্টেন্ট নাই পেয়ে গেছি। এবার আমার এদের যে রেজাল্ট যেটা হলো তার সাথে আমি আবার সি কে যোগ করবো, কারণ আলটিমেটলি আর ভেক্টর মানে হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, ঠিক আছে। তো আমার এ আর বি এর কাজ শেষ, আমি এ আর বি যোগ করে লিখে দিই বরঞ্চ আর ওয়ান প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এটাকে আমি লিখে দিই আর ওয়ান। তা যেই হয়ে গেল, আমার আর এ আর বি নিয়ে তো কাজ নেই। তো আমি এই ডায়াগ্রামটাকে আরেকবার নিচে আঁকি, ধর একটু এরকম ভাবে, এই যে এটা আর ওয়ান, এটা সি, এবং এটা ডি। হ্যাঁ, একটু বেঁকে টেকে গেল, যাই হোক আমি আর বিটা আঁকলাম না আর, ঠিক আছে। এবার আর ওয়ান আর সি কে আবার যখন আমি অ্যাড করব, তো ওই মাঝখান দিয়ে কোনো একটা দিকে যাবে। আমি ধরলাম এই আর ওয়ান আর সি কে অ্যাড করলে হলো আর টু, এই দুটোকে অ্যাড করলাম, তো সর্বপ্রথমে এই দুটোকে করে এটা পেলাম, তারপর এই দুটোকে করে এটা পেলাম, তার সাথে প্লাস ডি ভেক্টর আছে, তো আমি এদিকে দিয়ে দিলাম আর টু ভেক্টর, ঠিক আছে। তার মানে আবার আমাদের এদের দুজনের কাজ শেষ। মানে আমি যদি এর পরের ডায়াগ্রামটা আঁকি, আমি সাইডে আঁকছি, যে আর টু ভেক্টরটা এরকম হয়েছে এবং ডি ভেক্টরটা একটা সামথিং এরকম আছে, তো এদের রেজাল্টেন্ট একটা এরকম মাঝখান দিয়ে কোন একটা দিকে যাবে, তো সেটা ধরো এরকম, এবং এটাই আলটিমেট রেজাল্ট, তো এটাই তো আমাদের আলটিমেট আর, এদের দুজনকে অ্যাড করলে, তো এটাই আমি ধরলাম আর, ঠিক আছে, এটাই আমি ধরে নিলাম আর। কিন্তু ব্যাপারটা দেখো, ব্যাপারটা খুব মানে কেমন স্ক্যাটার্ড লাগলো, মানে কেন স্ক্যাটার্ড লাগলো আমি বলছি। আমি যখন এইটা দিয়ে দেখাবো না, মানে এটা তুমি প্যারালেলোগ্রাম ল দিয়ে করলাম, তখন আমি ট্রায়াঙ্গুলার ল দিয়ে দেখাবো, তুমি বলবে স্যার ট্রায়াঙ্গুলার লটাই ভালো,
প্যারালোগ্রাম ল দিয়ে আমরা এটা করবো না। কেন? কারণ এই যে আমার আলটিমেট রেজাল্টেন্টের ডিরেকশনটা আসলো এরকম একটা দিকে। এতে সমস্যাটা কোথায় আমি বলছি, সমস্যাটা হলো এই যে আর ভেক্টরটা এদিকে যাচ্ছে, এবার তোমার কাছে যদি অরিজিনাল ফিগারটা আবার দেওয়া হয়, মানে এটা ধরো আমার অলমোস্ট এটা আমার অরিজিনাল ফিগার ছিল, তো এই অরিজিনাল ফিগার আমি ধরো R1টাকে মুছে দিলাম, তোমরা দেখে নাও আগে। এই R1 হলো এই দুটোকে যোগ করে, তারপর এই দুটোকে যোগ করে R2 হলো, তারপর এই দুটো বেরিয়ে গেল, R2 আর D এরকম ভাবে আছে, মোটামুটি মাঝখান দিয়ে একটা টানলাম, এটা R হলো। ঠিক আছে, আমি এবার কিন্তু এটা মুছে দিচ্ছি। আচ্ছা এখানে একটা অ্যারো হতো, যাই হোক, তো আমি এবার এটা কিন্তু মুছে দিচ্ছি। কেন মুছে দিচ্ছি তার কারণটা বলছি, যে আমি একদম অরিজিনাল ডায়াগ্রামটা দেখতে চাই এই ভেক্টরটা কোথায় আছে। তো অরিজিনাল ডায়াগ্রামের জন্য আমি আমি এটাকেই, কারণ এটাই আমার অলমোস্ট অরিজিনাল ডায়াগ্রাম। ঠিক আছে, তো এইখানে ঠিক আছে, এবার আটটা এইদিকে এসছে, তার মানে তুমি যদি একটু এরকম ভাবে ভাবো, আটটা একটা এরকম কোন একটা দিকে গেছে, মানে দেখো তুমি নিজেই ডিটারমাইন করতে পারবে না আটটা এইদিকে না হালকা এইদিকে আছে, নিজেই একটু বুঝতে সমস্যা হয়। স্টেপ বাই স্টেপ বোঝা যায়, কিন্তু আলটিমেটলি ডায়াগ্রামটা খুব মানে মানে কি বলবো, ঠিক মন মতো হয় না। এবার এটাই ট্রায়াঙ্গেল লতে করবো, দেখো পুরো ব্যাপারটা মন মতো হবে এবং তুমি একটা স্যাটিসফ্যাকশন পাবে করে। ঠিক আছে, তো আমি এই সেম জিনিসটাই করবো ট্রায়াঙ্গুলার ল দিয়ে। এবার আমি এটা মুছে দিচ্ছি, তোমরা একটু ট্রায়াঙ্গুলার লটা দেখো। এবার তোমরা কোনো বইতে দেখবে না এটা প্যারালোগ্রাম ল দিয়ে দেখায়, ওরা ডাইরেক্ট ট্রায়াঙ্গুলার লটাই করায়। আমি তোমায় বললাম যে কেন প্যারালোগ্রাম লতে করাটা প্রবলেমেটিক। ঠিক আছে, তো ট্রায়াঙ্গুলার লতেই যদি আমি দেখে নিই আরেকবার আঁকি, এটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি। ঠিক আছে, আমি ট্রায়াঙ্গুলার লতে করব, কিন্তু ট্রায়াঙ্গুলার লটা করার আগে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রায়াঙ্গুলার লতে কিন্তু আমি এরকম দুজন এরকম থাকলে করতে পারবো, আমি একজনকে এদিকে নিয়ে আসতে হবে। ঠিক, আমরা ইকুয়াল ভেক্টর দেখেছি, এটা মানেই এটা। তো আমি এই ডায়াগ্রামটাকে একটু আমি ভালোভাবে আঁকতে পারি না, যে ধরো এ ভেক্টরটা এদিকে আছে, বি তো এদিকে, আমি এদিকে সরিয়ে আমি বিটা এদিকে আঁকলাম। দেখো এটা বুঝতে পারলে কিনা, বিটাকে একটু এদিকে সরিয়ে আঁকলাম, এটা হয়ে গেল বি ভেক্টর। সি ভেক্টরটা এরকম ছিল, যেন এইদিকে সরিয়ে দিই, মানে এদিকে শিফট করে দিই যেন। ঠিক আছে, ডি ভেক্টরটা এরকম আছে, আমি একটু উপরে উঠিয়ে দিই যাতে সি এর গায়ে লেগে যায় এসে। ডি ভেক্টরটা এরকম ছিল, আমি এরকম করে রাখলাম, সিটা অনেকটা, এবার হতে পারে যে সিটা অনেকটা বড় আমি টেনে দিয়েছি, এখান থেকে ডি আসছে। মানে আমি কি করলাম বেসিক্যালি, এখানে আমি ভেক্টর গুলোকে একটু শিফট করে করে রাখলাম, যাতে, কারণ ট্রায়াঙ্গুলার ল লাগাতে গেলে কিন্তু আমার একটার পর আরেকটা যাওয়া উচিত, তাহলে আমি এটা লাগাতে পারবো। দুটো এরকম ভাবে গেলে আমি লাগাতে পারবো না, তাই জন্য আমি একটু শিফট করে করে রাখলাম ব্যাপারটাকে। এই তাহলে এবার আমি সবার প্রথমে প্রথম দুটোকে যোগ করি, এ আর বি, এ আর বি কে যোগ করে হয় R1, তাহলে এটা এ এটা বি, তাহলে এটা R1 না? দেখো আমাদের এতগুলো ছবিরই দরকার নেই না, এটা R1 হয়ে গেল। এবার R1 আর সি যোগ করে R2, তাহলে এটা R1 এটা সি, তাহলে এই তার মানে নিশ্চয়ই R2টা এইদিকে হবে। আমার এখানে একটুখানি এই ডায়াগ্রামটা ইয়ে হয়ে গেছে, দাঁড়াও, এখানে সি এবং এই যে এই R1 এই সি, তো আমাদের R2টাকে আমরা এরকম বলতে পারি, দেখো ভালো করে। তাহলে এ আর বি থেকে এলো এটা R1, আর সি থেকে এটা এলো R2, এবার R2 আর ডি থেকে এটা আসবে আর আলটিমেটলি যেটা আমি চাই। আমি কি হলো, আমি একটা ডায়াগ্রামের মধ্যে পুরো জিনিসটা করতে পারলাম, এবং দেখো তুমি একটা সুন্দর ওরিয়েন্টেশন পেয়ে গেলে, যে তুমি ওই পলিগনটার মধ্যে, কেন পলিগন বলছি, দেখো আলটিমেট একটা পলিগন ক্রিয়েট হয়ে গেল। এই জন্যই বলছে ল অফ পলিগন অফ ভেক্টরস। ঠিক আছে, যে এ বি মিলে আর ওয়ান আর সি মিলে আর টু আর ডি মিলে আর, মানে আর কি আলটিমেট, তো রেজাল্টেন্ট অফ অল দ্য ভেক্টরস। তো এইটাই, এই কারণেই আর কি তোমাদের বইতে দেখবে, তোমরা যে যা বই পড়ো আর কি, সেখানে যে এরা একদম ট্রায়াঙ্গুলার ল দিয়েই করেছে, প্যারালোগ্রাম লটা দেখায়ওনি। করা যাবে না এটা নয়, করা যাবে না এটা নয়, কিন্তু করলে ব্যাপারটা অতটা ক্লিয়ার হবে না যতটা এই ক্ষেত্রে ক্লিয়ার হবে। ঠিক আছে, তো ব্যাপারটা এটাই, এটা জাস্ট ফর ডায়াগ্রামেটিক পারপাস। আর এটার তোমার মেন অ্যাপ্লিকেশন যেটা আমরা দেখতে পারি, সেটা হলো অনেক সময় কোনো ডায়াগ্রাম থাকে এবং ডায়াগ্রামে বলতে হয় ওই ভেক্টরটার পজিশনটা কি হবে, সেই জন্যই লাগে। এখানে দেখো কোনো ম্যাগনিটিউড নেই, কোনো ক্যালকুলেশন নেই, অ্যাঙ্গেলের কোনো ব্যাপার নেই, এটা জাস্ট ফর আ ডায়াগ্রামেটিক পারপাস। তো এই হলো আমাদের ল অফ পলিগন অফ ভেক্টরস। এরপরে আমরা এর পরের টপিক নিয়ে আলোচনা করব। তবে এতটার সাথে সাথে যতটা আমার ধারণা, তোমাদের ভেক্টর অ্যাডিশনের তোমাদের মোটামুটি
যে যে পার্টগুলো দরকার সেই পার্টগুলো মোটামুটি থিওরি পার্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার এরপরে আমরা যেটা দেখব যে সেটা হলো আমরা দেখব ভেক্টর সাবট্রাকশন। তো যদি দেখতে চাও তাহলে তোমাদের কিন্তু ভিডিওগুলো পরপর তোমাদের দেখে যেতে হবে, কারণ ভিডিওগুলো দেখে গেলেই তাহলে তোমরা পরপর নিজেরা কোরিলেট করতে পারবে এবং তোমাদের বুঝতে এবং শিখতে সুবিধা হবে। ঠিক আছে, তো এটা একবার জাস্ট দেখে নাও এবং এরপরেই আমরা মানে তোমাদের দেখা উচিত এরপর ভেক্টর ল অফ সাবট্রাকশন। ভেক্টর অ্যাডিশন আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা দেখবো হলো ভেক্টর সাবট্রাকশন। খুব ছোট্ট টপিক, একদমই ছোট্ট, যে মানে শেষ হয়ে যাবে। দেখি, তো ভেক্টর সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা এখানে দেখেছিলাম যে ধরো এই একটা ভেক্টর এ এবং এই একটা ভেক্টর বি, আমাকে এবার যোগ করতে বলেনি, আমার থেকে জানতে চেয়েছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করলে কি হয়। আসলে এই বিয়োগটা করা হবে একটু কায়দা করে। কি কায়দা? বিয়োগ মানে ঘুরিয়ে যোগ, বিয়োগ মানে ঘুরিয়ে যোগ। মানে আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টরকে দেখো আমরা এরকম লিখতে পারি না চাইলে, এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, আমরা চাইলে এরকম ভাবে লিখতেই পারি। তো মানে যেন এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরটা আমরা অ্যাডিশন করছি। এবার বলো এইটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, ঠিক আছে, এটা হলো আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা আমরা করে এসেছি ভেক্টর অফ প্যারালেলোগ্রাম এডিশন। মাইনাস বি ভেক্টরটা কি হবে? বি যদি এদিকে হয় মাইনাস বি অবভিয়াসলি আমরা জানি অপোজিট ভেক্টর আমরা পড়েছিলাম, একদম উল্টো দিকে হবে। তাহলে এটা হলো আমাদের মাইনাস বি ভেক্টর, আশা করি বুঝতে পারছো। আর একটু আমার নোংরা হয়ে গেল। এইটা হলো আমাদের মাইনাস বি ভেক্টর, তাহলে এ ভেক্টর এটা, মাইনাস বি ভেক্টর এটা, তাহলে এদের দুজনের রেজাল্টেন্ট মানে নিশ্চয়ই এই দিকটা হবে, সেটাকেই আমরা বলবো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে এই যদি একটা ভেক্টর হয় এবং এই যদি আরেকটা ভেক্টর হয়, তাহলে এদের যে রেজাল্টেন্টটা মানে অ্যাডিশনটা ওটা এইটা দিয়ে যাবে লব্ধি, এবং যখন বিয়োগ করব যখন তাহলে এইটাই এই দিকে ঘুরে যাচ্ছে একদম উল্টো দিকে, এইটাই উল্টো দিকে ঘুরে যাচ্ছে এবং উল্টো দিকে ঘুরে গিয়ে তখন ওটা হয়ে যাচ্ছে এইটা। ঠিক আছে, এই শুধু এই জিনিসটাই আমাদের মাথায় রাখার, বাকি আমাদের ফর্মুলা বা সেই পার্টগুলো অলমোস্ট সেম, একটুখানি জাস্ট চেঞ্জ হবে। কিরকম? যে আমি ধরো এখন এটার নাম দিলাম আর, এটার আমি নাম দিলাম আর। এবার আমি জানতাম কি এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, আমাকে এবার রেজাল্টেন্টটা বার করতে বলেছে। তো রেজাল্টেন্টের ফর্মুলা কি শিখেছি আমরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো মাইনাস বি ভেক্টর হয়েছে, অপোজিট ভেক্টর হয়েছে বলে ওর ম্যাগনিটিউড কিন্তু মাইনাস হয়নি, ম্যাগনিটিউড সেম আছে, জাস্ট ডিরেকশনটা ওর চেঞ্জ হয়েছে। ডিরেকশনটা ওর এটা ছিল, ওখান থেকে এইদিকে হয়ে গেছে। তো এটা হয়ে গেল প্লাস 2ab cos, এবার আমি থিটা লিখবো না, কেন? কারণ থিটা ছিল এ আর বি এর, কিন্তু আমি বার করছি তো এ আর এই মাইনাস বি এর, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা চাই। আমাকে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? এটা বি, এটা মাইনাস বি, এটা তো জানোই, টোটালটা 180, রাইট? তাহলে এইটা যদি থিটা হয়ে যায়, এইটা পড়ে থাকে 180 মাইনাস থিটা, একদম কারেক্ট। তো cos হলো cos 180 মাইনাস থিটা, তার মানে ফর্মুলাটা হলো √ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা একটু ম্যাথ করলে আমরা জানতে পারবো, এটা যাদের ম্যাথ নেই তারা আবার একটু মনে রেখে দাও, cos 180 মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা, এটা মনে রেখে দাও। তার মানে এইখান থেকে মাইনাস বেরোবে, তো মাইনাস 2ab cos থিটা, এটাই হয়ে গেল আর এর ম্যাগনিটিউড। ঠিক আছে, তার মানে যদি মাইনাস করি তাহলে তার ম্যাগনিটিউডটা আমরা এই ফর্মুলা দিয়ে পেয়ে যাব। সিমিলারলি আজকে আমার ওই যে ফর্মুলাটা আছে tan আলফা, ওই ফর্মুলাটা দিয়ে আমার অ্যাঙ্গেলটাও বেরিয়ে আসবে। ধরো আমি এর সাথে অ্যাঙ্গেল করছি আলফা, তাহলে আমি কি লিখবো? বি সাইন 180 মাইনাস থিটা, কারণ থিটা লিখছি না, বাই এ প্লাস বি কস 180 মাইনাস থিটা। তাহলে কত হচ্ছে সাইন 180 মাইনাস থিটা? মানে ওই ম্যাথস বারবার ফিরে ফিরে আসে, সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা। তো এটা হয় বি সাইন থিটা বাই cos 180 মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা, তার মানে a মাইনাস বি cos থিটা। এটা হলো আলটিমেটলি tan আলফা। ঠিক আছে, এই মানে আমি বলবো এইসব ফর্মুলা মনে রাখারও অ্যাকচুয়ালি দরকার নেই, অনেক জায়গায় এটা লেখা থাকে আলাদা করে আবার ডিরাইভ করে, বাট এটা মানে মনে রাখার কোনো দরকার নেই। তোমরা নর্মাল তোমরা ভেক্টর এডিশনে যেভাবে ফর্মুলা লাগাও, শুধু খেয়াল রাখতে হবে এইটা থিটা ছিল, এখন ওটা আমার 180 থেকে মাইনাস করে দিতে হবে, তাহলেই আমার ভেক্টর সাবট্রাকশন বেরিয়ে আসবে। মানে ছোট্ট জিনিসটা একটু ছোট্ট করে দেখিয়ে দিই। এইবারটা তো আশা করি তোমরা দেখে নিয়েছো, একবার দেখে নাও।
ঠিক আছে, পজ করে দরকার পড়লে লিখে নিতে পারো। আমি জাস্ট একটা ছোট্ট জিনিস দেখিয়ে দেবো, আমার এত কিচ্ছু লাগবে না, আমি ওটাই বলছি যে আমাকে ধরো একটা এরকম একটা অঙ্ক দিয়েছে আমি ছোট্ট করে, যে আমার একটা ফোর্স 3 নিউটন, একটা ফোর্স 5 নিউটন, এদের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ঠিক আছে, আমাকে বলেছে যে এটা ধরো এ, এটা ধরো বি, আমাকে বলেছে এ প্লাস বিও বার করো এবং এ মাইনাস বিও বার করো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দুটোই ক্যালকুলেট করো, দুটোই ক্যালকুলেট করতে বলেছে। তো আমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর যখন বার করবো তখন আর এর ভ্যালুটা কি লিখবো, রুট ওভার 3 স্কোয়ার, আমি আশা করি তোমরা এবার জেনে নিয়েছো, 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 cos 60। ঠিক আছে, এটা করেই তোমরা এই আর এর ভ্যালুটা পেয়ে যাবে। তো এটা ক্যালকুলেট মোটামুটি তোমরা করে নাও, আমি একটু একসাথেই করে দিচ্ছি, 9 প্লাস 5 14, 14 প্লাস এখানে হাফ 2 কেটে যাবে, তার মানে 3 5 3 15, তাহলে রুট ওভার 29। তো আর হবে রুট ওভার 29, ও না আমি এটা ভুল করেছি, 25 প্লাস 34, 34 প্লাস 15 49। বাহ, বেশ ভালো নাম্বার চলে এসেছে 7। তো রুট ওভার 49 এটা হয়ে গেছে 7। ঠিক আছে, এটা হলো আমাদের আর এর ভ্যালু। তো এইটা আমরা অলরেডি জানি, এখান থেকে আমরা চাইলে আলফাটা বার করতে পারবো, কত, tan আলফা মানে বি সাইন থিটা মানে 5 sin 60 বাই 3 প্লাস 5 cos 60। ঠিক আছে, তার মানে কত হবে 5 রুট 3 বাই 2, এটা হবে 3 প্লাস 5 বাই 2, মানে 2টা যদি নিয়ে নিই তাহলে এটা 6 প্লাস 5 11, ওটা এক লাইনেই করে দিলাম আর কি, 5 রুট 3 বাই 11। তাই এটা tan আলফা, যাই হোক সে এর অ্যাঙ্গেল যাই আসুক। ঠিক আছে, এটা যেমন আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর কিন্তু হয়ে গেল, দেখে নাও। এবার আমি এটাই করব, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, আমি এই সাইডটা করছি। এবার তোমরা জাস্ট কি করবে, এই 3 নিউটন তোমরা 5 নিউটনকে উপরে দেবে না, এবার তোমরা এটাকে এরকম ভাবে লেখো, এবং জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখো, এই জিনিসটা একটু মাথায় রাখো যে তোমাদের কিন্তু এবার অ্যাঙ্গেলটা, এটা 60 ছিল, এটা তোমার কত হবে 120, কারেক্ট। তাহলে এবার এইটা তোমাকে বার করতে হবে, এটাকে তুমি এস বলে লেখো। তো এস কত হবে, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 cos 120। ব্যাস, তুমি ভাবে করো না, ইটস নট নেসেসারি তোমায় আবার ওখানে ভাবতে হবে যে কখন প্লাস দেবো কখন মাইনাস দেবো, দরকারই নেই, সিম্পল রাখো। এদিকে যাচ্ছে অ্যাঙ্গেল, এটা আমি অনুযায়ী করে দেবো, কাজ হয়ে গেল। এবার তুমি এখানে মাইনাস cos 60 দিয়েও করতে পারতে, যে রুট ওভার, যেটা আমাদের ফর্মুলায় দেখেছিলাম, যে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 5 cos 60, যেটা আমরা ফর্মুলায় দেখেছিলাম। বাট ইটস নট নেসেসারি, যদি তুমি না চাও যে তুমি আর ফর্মুলা মনে রাখবে, তুমি কনসেপ্টটা বুঝলে তুমি এমনি করতে পারবে। ঠিক আছে, তো এটা এই 9 প্লাস 25 34। আচ্ছা, cos 120 এর ভ্যালুটা যারা একটু ম্যাথমেটিক্স করেছো তারা জানো, cos 120 আমরা ডিটারমাইন করতে পারি অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল দিয়ে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা cos 120 এর ভ্যালু আমরা এখানে বের করতে পারি, ওটা মাইনাস cos 60 হয় অ্যাকচুয়ালি, তো মাইনাস হাফই হয়। তো এটা যারা ম্যাথমেটিক্স করেছে জানে। ঠিক আছে, যারা করনি একটু একটু কিছু কিছু ক্ষেত্রে ম্যাথ শেখার প্রয়োজন আছে, বাট সব সময় নয়। এটা নিয়ে তোমরা বইতেও দেখতে পারো বা পরে আমরাও আলোচনা করতে পারি। তো এই দুটো যোগ করে 34 এলো, cos 120 টা মাইনাস হাফ, তা 2 কেটে গেল, তো এটা মাইনাস 15। ঠিক আছে, তাহলে এটা হলো রুট 19। তাহলে সাবট্রাকশনের যে ম্যাগনিটিউডটা ওটা কিন্তু এটা, আর অ্যাডিশনের ম্যাগনিটিউডটা কিন্তু এটা। ঠিক আছে, এটা অ্যাডিশনের ম্যাগনিটিউড, এটা সাবট্রাকশনের ম্যাগনিটিউড। ঠিক আছে, এবং এর অ্যাঙ্গেলটা কত, আমি অ্যাঙ্গেলটা আমি ধরলাম এর সাথে অ্যাঙ্গেল করছে বিটা, তাহলে আমি এখানে tan বিটা বার করতে পারি। এই জায়গাটা আমি একটু মুছে দিই, নাহলে আবার সমস্যা হইবে। এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, এই জায়গাটা আমাদের আর লাগবে না। তো এখানে tan বিটাটা কি হবে, বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, বি মানে এটা, তো 5 sin 120 বাই 3 প্লাস 5 cos 120। তো sin 120 এর ভ্যালু sin 60 হয়, sin 120 sin 60 হবে, আর cos 120 মাইনাস cos 60 হবে, এটা রুট 3/2, এটা মাইনাস হাফ। ঠিক আছে, তো এটা হলো 5 রুট 3/2, এটা মাইনাস হাফ, তো 261/2। ঠিক আছে, 2 কেটে যাবে, তাহলে আমাদের tan বিটার ভ্যালু দাঁড়াচ্ছে 5 রুট। আমরা বলে দেবো বিটা ইজ ইকুয়ালস টু, যেভাবে আমি আগে তোমাদের লেখা শিখিয়েছি,
tan ইনভার্স 5 রুট। আশা করি তোমরা প্রসেসটা বুঝতে পেরেছো। ক্যালকুলেশন তো পরে আসবে, আগে প্রসেসটা যে আমরা কোন প্রসেসে এগাবো সেটা আশা করি বুঝতে পেরেছো। এবং এভাবেই আমরা অ্যাডিশনের ক্ষেত্রে এবং সাবট্রাকশনের ক্ষেত্রে আলাদা আলাদা করে আমরা বার করতে পারি। আমি এখানে লিখেও দিই, আলফা হলো এখানে tan ইনভার্স 5√3/11। তো আমার বোর্ডের মধ্যে এই মুহূর্তে তুমি এই একটা বক্স, এইটা হলো আমাদের অ্যাডিশনের রেজাল্ট। অনেকগুলো বক্স হয়ে গেছে, তো আইডেন্টিফাই করিয়ে দিই। এটা আমাদের অ্যাডিশনের রেজাল্ট। এটা অ্যাডিশনের ভেক্টরটা কত অ্যাঙ্গেল করছে 3 নিউটনের সাথে, এই যে 3 নিউটনের সাথে কত অ্যাঙ্গেল করছে, ঠিক আছে, এই যে 3 নিউটনের সাথে কত অ্যাঙ্গেল করছে। এটা হলো আমাদের অ্যাডিশনের জন্য ডায়াগ্রাম, এটা হলো আমাদের সাবট্রাকশনের জন্য ডায়াগ্রাম। এটা আমাদের সাবট্রাকশনের রেজাল্ট, ভ্যালুটা কত, এবং এটা হলো তার কত অ্যাঙ্গেল করছে 3 নিউটনের সাথে। তো ব্যাপারটা এই জন্য আলাদা আলাদা আসবে, তাই লজিকটা বুঝবে, কনসেপ্টটা বুঝবে, আমরা ফর্মুলাটাকে ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। তো এর সাথে সাথে আমাদের অ্যাডিশন সাবট্রাকশন শেষ। তাহলে স্টুডেন্টস, আমাদের মোটামুটি স্কেলার ভেক্টরের অ্যাডিশন সাবট্রাকশন আমরা দেখে নিলাম, এবং এই জিনিসটা আমাদের বেসিক্স আর কি, মানে এইগুলো আমাদের দেখবে প্রতি পদে পদে ইউজ করতে হচ্ছে। এরপরে আমরা এর পরের ভিডিওতে দেখবে আমরা ভেক্টর রেজলিউশন নিয়ে আলোচনা করছি। ততক্ষণ তার আগে বিশেষ করে এই ভিডিওটা ভালোভাবে দেখবে এবং এগুলোকে রিভাইজ করবে, কারণ এই জিনিসগুলো না দেখে কিন্তু পরেরটাই যেতে পারবে না। ঠিক আছে, তো ভালোভাবে পড়াশোনা করতে থাকো, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।